ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, এটার নাম যেন কি দেখলাম, দাঁড়ান। ওবিএস স্টুডিও। ওকে, তাহলে আমরা ক্লাসটা শেয়ার করি। হ্যাঁ, অনলাইনে যারা আছে তারা দেখতে পায়। ও আচ্ছা, অ্যালাউ এন্টার স্ক্রিন। আচ্ছা, অনলাইনে যারা আছেন তারা কি স্ক্রিনটা দেখতে পান এবং শুনতে পান? তো আমার কি মিউট করা? এই মিউট যায় কোত্থেকে? হ্যাঁ, না আমারটা তো আমার কাছেই থাকার কথা, মিউট তো যায় না। মানে একটার পর একটা প্রবলেম, এটা মিউট ইয়ে করবো কি করে? এখানে ক্লিক করলে আনমিউট হয়ে যাওয়ার কথা না? বুঝছি, এটা আবার দিতে হবে। এখন মনে হয় শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, আমরা business এটা আবার কি হচ্ছে? শুক্রবার সকাল করে মনে হয় সব জায়গায় ইন্টারনেট ডিস্টার্ব থাকে নাকি? সবাই কাজ করে তো ওই জন্য তো slow থাকে। আচ্ছা, আপনারটাতে আপনি ইয়ে দেন না এখনো, অ্যাডভাইজার রোল দেন নাই? এই যে অ্যাডভাইজার যে করতে বলছিলাম, আপনার যেখানে বাম পাশে দেখেন কিচ্ছু নাই। আপনাদের কি করতে হবে বলছিলাম বলেন? এই যে সেটিংসে গিয়ে ইউজার সেটিংসে যাবেন। হ্যাঁ, ইউজার সেটিংসে গিয়ে নিজের রোলটা চেঞ্জ করবেন। এই যে এটা তো আপনার, তাই না?
এই আপনারটার উপরে ক্লিক করলে আপনার ডিটেলটা আসবে। এখানে দেখেন স্ট্যান্ডার্ড, এই যে এখানে করতে হবে আপনার অ্যাডভাইজার, অ্যাডভাইজার করে আপগ্রেড পারমিশন করতে হবে। যদি আপনি নিজেকে নিজে অ্যাডভাইজার না করেন তাহলে আপনি নিজেই অনেক কিছু পাবেন না। এই যে অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্সে যান, এখন দেখেন বাম পাশে ফিক্সড অ্যাসেট, ম্যানুয়াল, জার্নাল সব চলে আসছে, আগে কিন্তু একটা ছিল শুধু। ওকে, আচ্ছা আমরা যেটা করি এখন, আমরা, আপনি লেট করে অসুবিধা হয় না আপা, বুঝছেন, আমরা এখনো শুরু করি নাই। আচ্ছা আমরা আজকে কুইক বুকে আমরা যেমন ট্যাক্স, তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, কন্ট্যাক্টস, কন্ট্যাক্ট বলতে ওই কাস্টমার এবং সাপ্লায়ার, এখানে ওটাকে বলে কন্ট্যাক্টস। হ্যাঁ, এই যে দেখাইছিলাম আপনাদেরকে, এই যে কন্ট্যাক্টস, এই কন্ট্যাক্টসে আসলে আপনি কাস্টমার এবং সাপ্লায়ার পাবেন, বাট এটা অ্যাড করার সময় আপনাকে একসাথে অ্যাড করতে হবে, এখানে আলাদা আলাদা করে অ্যাড করা যায় না। আপনি অ্যাড করার পরে তারপরে গিয়ে আপনি মানে যেটাকে আপনি সেলস করবেন সেটা চলে যাবে আপনার কাস্টমার, আর যার কাছ থেকে আপনি পারচেস করবেন সে চলে আসবে আপনার সাপ্লায়ারে। ওকে, এখন আমরা প্রথমে অ্যাড করব ট্যাক্স। ট্যাক্সটা আমরা কোথায় পাবো? এর আগে আমরা কি দেখছিলাম? এর আগে আমরা দেখছিলাম সেটিংস, ফুল সেটিংসটা, এই যে এখান থেকে ফুল সেটিংস করছিলাম, ঠিক আছে। সেটিংস করার পরে আমরা যেটা করব, আমরা যাব প্রথমে অ্যাকাউন্টিং। দেখেন আমরা এই কুইক বুকে বাম পাশে যে নেভিগেশন প্যানেলটা পাইছিলাম, এই নেভিগেশন প্যানেলটা এবার আছে উপরে। ওকে, এখন জিনিস কিন্তু একই, অ্যাকাউন্টিং সফটওয়্যার যেহেতু, বেসিক জিনিসগুলো একই জিনিস, ঠিক আছে। এখন শুধু যেটা হবে কোনটা কোথায় আছে এই জিনিসটা একটু আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি ট্যাক্স খুঁজতে চাই, ট্যাক্স খুঁজতে গেলে আমরা যাব অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং থেকে এই যে অ্যাডভান্স, 3 নম্বরে দেখেন অ্যাডভান্স, অ্যাডভান্সে ঢুকলে আমরা এই পেজটা পাবো। এই পেজে বাম পাশে যা আছে থাকবে। যদি আপনি একটু আগে যেটা করলাম আমরা সেটিংসে গিয়ে যখন আপনাকে অ্যাডভাইজার পারমিশন দিলাম তখন গিয়ে আপনি বাকি অপশনগুলো পেলেন, মানে এখানে হচ্ছে মানে আপনার যে ডেজিগনেশন দিবেন, যে যতটুকু পারমিশন দিবেন ততটুকু আপনি এখানে অ্যাক্সেস পাবেন। তো আপনার নিজেকে অ্যাডভাইজার ডেজিগনেশন দিতে হবে, হ্যাঁ, তা না হলে আপনি এই অ্যাক্সেসগুলো পাবেন না। আর যখন আপনি এর আগে ইউজারে দেখেছিলাম কি, যখন আপনি কাউকে অ্যাক্সেস দিবেন, অ্যাক্সেস দেওয়ার পর তাকে আপনি যেভাবে পারমিশন দিবেন সে সেভাবেই অ্যাক্সেসগুলো পাবে। তাকে যদি আপনি অ্যাডভাইজার করে দেন তখন সেই অপশনগুলো পাবে। তো আমরা অ্যাডভান্স থেকে যাব ট্যাক্সে, যে ট্যাক্স রেটস, হ্যাঁ, এই ট্যাক্সে যাব। ট্যাক্সে গেলে আমরা ট্যাক্সগুলো অ্যাড করতে পারবো। এখন এখানে বেসিক বিষয় আছে, আমরা কুইক বুকেও দেখছি, যদি আমরা একটা ট্রানজেকশন করতে যাই, ট্রানজেকশন মানে আমরা যদি একটা সেলস বা একটা পারচেস করতে যাই, এই সফটওয়্যারগুলো বেসিক জিনিসই কিন্তু সেলস এন্ড পারচেস, এর বাইরে খুব একটা তেমন কিছু কিছু নাই। হ্যাঁ, সেলস এন্ড পারচেস করতে যাই তাহলে আমাকে পারচেস করার ক্ষেত্রেও ট্যাক্স লাগবে, আবার সেল করার ক্ষেত্রেও ট্যাক্স লাগবে। ট্যাক্স আপনাকে প্রতিটা ট্রানজাকশনে অ্যাড করতে হবে, যার কারণে আমরা ট্যাক্সটা আগে অ্যাড করে নিব ট্রানজাকশনে যাওয়ার আগে। দেখেন এখানে ডিফল্ট কিছু ট্যাক্স দেওয়া আছে। হ্যাঁ, এই কয়টা ট্যাক্সের মধ্যে দেখেন কয়েকটা ট্যাক্সের পাশে এরকম লক করা আছে, লক চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এই লকগুলা হচ্ছে আপনি ডিলিট করতে পারবেন না। কিছু কিছু ট্যাক্স আছে যেগুলো ডিলিট করা যাবে না, ডিফল্ট থাকবেই। ওকে, এখন দেখেন আমরা যদি নিউ ট্যাক্স রেটে যাই, নিউ ট্যাক্স রেটে গেলে আমরা ট্যাক্স অ্যাড করতে পারবো। আপনার যখন কুইক বুকে আমরা যে ট্যাক্স অ্যাড করছি ওখানে অনেকগুলো ইনফরমেশন দিতে হচ্ছে না, এখানে ইনফরমেশন খুবই কম। এখন বলছে কি ট্যাক্স রেটের ডিসপ্লে নেম, আমরা এখানে ট্যাক্সের ক্ষেত্রে দুইটা নাম পাইছি, একটা হলো ডিসপ্লে, না দেখতে কি নাম, কি নামে আমরা দেখবো, আর এই যে নিচে কত পার্সেন্ট, এই পার্সেন্টটা আমরা বসাইলে সেটা অ্যাপ্লাই হবে। ওকে, তো আমরা প্রথমে যাব হচ্ছে ডিসপ্লে নেম। আচ্ছা এখানে দেখেন ট্যাক্স টাইপ, ট্যাক্স টাইপ এখানে দেওয়া আছে, দেখেন আপনার কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টের অনেক কিছু দেওয়া আছে এখানে। হ্যাঁ, ট্যাক্স টাইপ সেলস, সেলস মানে কি, এই ট্যাক্সটা কার্যকর হবে কিসের উপরে? সেলসের উপরে, ঠিক আছে। তো আমরা যদি দেই যে সেলস ট্যাক্স ধরেন 15%, তাহলে এটা হলো কি সেলস ট্যাক্স 15% মানে হচ্ছে আমরা 15% ট্যাক্স অ্যাপ্লাই করব। এই 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 এটা নাম হচ্ছে, এটা নাম, হ্যাঁ এই নামটা দেখাবে। ওকে, ট্যাক্স টাইপ হচ্ছে এটা সেলস। এটা যদি আমি এক্সপেন্স ধরে, এক্সপেন্স কোথায়, এক্সাম্পল, ও সরি পারচেজ, এই পারচেজ দিলে
আপনার পারচেজ ট্যাক্স হয়ে যাবে, ঠিক আছে। আর এটা আমার হিট করবে কোথায়? সেলসের উপরে, ইনকামে। ওকে, যখন আমি ট্যাক্সটা এখানে বসাবো এটা আমার ইনকামে হিট করবে। হ্যাঁ, আচ্ছা, ট্যাক্স এটা ভ্যাটই থাকুক, এখানে আমরা দিব কত? 15%। তার মানে আমার ডিসপ্লেতে আমি যা দিচ্ছি আর এখানে যা দিচ্ছি এই দুটো আমার সেম থাকতে হবে। যদি ধরেন এখানে দিলেন 10 আর এখানে ভুল করে বসালেন 15, তাহলে আপনি অ্যাপ্লাই করবেন 15%, মানে আপনি এখানে দেখবেন আপনি 15% অ্যাপ্লাই করতেছেন, মূলত অ্যাপ্লাই হবে কত? 10%। তার মানে আপনি কত ডিসপ্লেতে যা লিখতেছেন আর এখানে যা দিচ্ছেন এটা আপনাকে ঠিক রাখতে হবে। অ্যাড এ কম্পোনেন্ট যদি দেই, ও আচ্ছা, এখানে আরো কিছু অ্যাড করা যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা কি আমার ইয়ে করতে হবে, ডিলিট করতে হবে? তাহলে এখানে ট্যাক্স অ্যাড করাটা সহজ না? কুইকবুকের থেকে অন্তত জিনিসপত্র কম আছে, জাস্ট বসাই দিলেই হচ্ছে। তাহলে আমরা 15% অ্যাড করছি না? এটা কই গেল? এই যে সেলস ট্যাক্স 15%। আচ্ছা, এখানে দেখেন ওরা নামটা কিভাবে দিছে, 20% ভ্যাট অন এক্সপেন্স, মানে এটা কি পারচেজ, ঠিক আছে। এই যে 20% ভ্যাট অন ইনকাম, তাহলে আমরা সেলস ট্যাক্স দিছি কত? 15%। আমরা যদি আর একটা পারচেজ ট্যাক্স অ্যাড করি 15%-এরই, তাহলে আমরা এখানে লিখবো পারচেজ ট্যাক্স 15%। আচ্ছা, এইখানে আমার এটা চেঞ্জ করে দিতে হবে কি, এটা দিতে করতে হবে পারচেজ। ওকে, আর এইখানে দিতে হবে আমার 15%। এটা আমি সেভ করব। আচ্ছা, ট্যাক্স অ্যাড করার সময় আমরা কুইকবুকে একটা জিনিস পাইছিলাম, একটা টিক দিছিলাম, রিক্লেম পারচেজ ট্যাক্স রিক্লেমেবল। রিক্লেমেবলে কি বলছিলাম, যে যদি ধরেন আপনার সেলস ট্যাক্স হয় 20% আর পারচেজ ট্যাক্স হয় 5%, তাহলে আপনার টোটাল ট্যাক্স চলে গেল কত? 20%, 15 আর 5। বাট প্রোডাক্টের উপর ট্যাক্স আছে আপনার 15%, তার মানে আপনার টোটাল ট্যাক্স হবে 15%, কিন্তু আপনি কেনার সময় 5% দিচ্ছেন। যখন আপনি রিক্লেমে টিক দিচ্ছেন তখন ওই 5% আপনার সেলসের সময় অ্যাডজাস্ট হয়ে টোটাল 15% দাঁড়াবে। বাট এখানে দেখেন রিক্লেমের অপশনই নাই, মানে এটা অটো রিক্লেম হয়ে যাবে। এখানে আপনাকে ওই রিক্লেমের মানে কুইকবুক যেটা রাখছে আপনি রিক্লেম চাইলে করতেও পারেন, নাও পারেন। বাট জেরোতে যেটা হচ্ছে এটা রিক্লেম হবেই। এখানে আপনার মানে ওই একবারে আপনার অনেক বেশি ট্যাক্স চলে যাবে এরকম অপশন এখানে হবে না, ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে কি আমি এই ইয়েটা দিছিলাম না, এটা দিছিলাম না লাস্ট ক্লাসে, এটা দিছিলাম না? আচ্ছা, এখানে দেখেন ট্যাক্স কোথায়? আচ্ছা, এখানে মনে হয় ট্যাক্সটা দেওয়া নাই। ওকে, আচ্ছা, এখন দেখেন আপনি আপনার এখানে আমি কত 15% ট্যাক্স অ্যাড করছি, এছাড়াও ডিফল্ট ট্যাক্স কতগুলো দেওয়া আছে দেখেন, এগুলো সবই ডিফল্ট ট্যাক্স দেওয়া আছে। হ্যাঁ, এছাড়াও ধরেন আপনি আপনার সুবিধার জন্য একটা 2%, একটা 7.5%, 9% এমনিতে অ্যাড করে রাখলেন আর কি, ঠিক আছে, যে দেখার জন্য। তাহলে আমরা কি করব, আমরা যাব অ্যাড ট্যাক্স রেটে, যাব গিয়ে জাস্ট ট্যাক্সের নামটা দিব, কত পার্সেন্ট দিব, আর ওটা সেলসের উপরে হবে নাকি পারচেজের উপরে হবে এটা সিলেক্ট করে ওকে করে দিব, বাস, কথা শেষ। ওই ইয়াতে ইসি আসছে, এগুলো সবই ট্যাক্সের কি বলে বিভিন্ন প্রকারভেদ আর কি। হ্যাঁ, এগুলো ধরেন আপনার বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইউকেতে, এই মানে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউকের উপর বেস করে এই জেরোটা চলে আর কি। হ্যাঁ, এই দেশগুলোতে যারা থাকে তারা, এগুলো হচ্ছে মানে ম্যাক্সিমাম হলো ইউকের ট্যাক্সের প্রকারভেদ। ওকে, এটা ধরেন যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার এই ট্যাক্স লাগবে, এগুলো লাগবে হচ্ছে আপনার খুব বেশি হলে 3 থেকে 5% ক্ষেত্রে, আর বাকি 97% থেকে 95% ক্ষেত্রে আপনার লাগবে শুধু সেলস আর পারচেজ। যদি কোনো এক্সেপশনালি কেউ বলে যে আমাকে এটা দিতে হবে, হ্যাঁ, তাহলে আপনি এটা দিতে পারেন। ওকে, তাহলে দেখেন এখানে অনেক কিছুই দেওয়া আছে। হ্যাঁ, জেরো রেটেড, ইসি অ্যাকুইজিশন জেরো রেটেড, এগুলো হচ্ছে মানে যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার এই ধরনের ট্যাক্স লাগবে তাহলে আপনি দিতে পারেন, না হলে আপনার জন্য আপাতত এটা দরকার নাই। তাহলে আপনারা যেটা করবেন সবাই এই 15%-এর সাথে সাথে আরো
যেগুলো এখানে নাই, ধরেন আপনি 3.5% একটা, 7.5% একটা, 9% একটা, যেগুলো নাই জাস্ট অ্যাড করা শেখার জন্য আপনারা অ্যাড করে রাখতে পারেন। ঠিক আছে, এই গেল হচ্ছে আপনার ট্যাক্স। আচ্ছা, ট্যাক্সের পরে যদি আমরা আসি, তারপর আমাদের কি লাগবে? চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে। চার্ট অফ অ্যাকাউন্ট ছাড়া কি আমরা ট্রানজাকশন করতে পারবো? পারবোই না। তো আমরা যাব, দেখেন এই যে এই অ্যাকাউন্টিং থেকে ওই অ্যাডভান্সের মধ্যে উপরে ট্যাক্স রেটের উপরেই আছে চার্ট অফ অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা আপনি তো মনে হয় ব্যাংক ট্যাঙ্ক অ্যাড করে রাখছেন অলরেডি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি অন্য একটা কিছু অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা সুবিধা হচ্ছে জেরোতে, ওরা ডিফল্ট আপনার ট্যাক্সের যে প্রকারভেদগুলো আছে এগুলো ওরা ভাগ করে রাখছে। কিভাবে? এই যে দেখেন এখানে আছে অল অ্যাকাউন্ট। এখানে আসলে অল অ্যাকাউন্টে যদি আপনি সিলেক্ট করা থাকে, তাহলে আপনার যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে এখানে ডিফল্ট দেওয়া আছে সবগুলোই। ভাইয়া মনে কয়েকটা অ্যাড করছেন, ডিফল্ট ছাড়া, মানে ডিফল্ট ছাড়া যে কটা উনি অ্যাড করছে সে কটা ছাড়া বাকি সবই এখানে দেখাবে, এটা ডিফল্ট দেওয়া থাকবে। ওকে, এখন এই যতগুলো ডিফল্ট দেওয়া আছে এই ডিফল্ট গুলোর মধ্যে এখানে দেখেন ভাগ করা আছে। একটা হচ্ছে অ্যাসেট, এই অ্যাসেটে যদি যান এখানে আপনি সবগুলো অ্যাসেট পাবেন। ঠিক আছে, এরপর আসেন লাইবিলিটি, ক্যাটাগরাইজ করা আছে। এই লাইবিলিটি গুলোর মধ্যে আপনি সব ধরনের লাইবিলিটি পাবেন। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস, কুইক বুকে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে অ্যাকাউন্ট কোড, যেটা অ্যাকাউন্টের সামনে যে আমরা কোড নাম্বার দেই এই কোডটা ম্যান্ডেটরি ছিল না। এটা চাইলে আমরা সেটিংসে গিয়ে ওই চারটা শো নাম্বারটা অন করে যদি নাম্বারটা টিক দিতাম তাহলে এটা দেখাইতো, দিতে পারতাম। আর যদি ওখানে টিক না দিতাম তাহলে আমাদের এই কোডটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাট জেরোতে আপনাকে এই কোডটা হচ্ছে মাস্ট। এই কোড ছাড়া চার্ট অফ অ্যাকাউন্ট আপনি ক্রিয়েটই করতে পারবেন না। ওকে, তাহলে আমরা যে চার্ট অফ অ্যাকাউন্টে আসি, এখানে আসলে দেখেন এখানে দেখাচ্ছে অল অ্যাকাউন্ট, এটা হলো অ্যাসেট, এগুলো হলো লাইবিলিটি, এটা হচ্ছে ইকুইটি, মানে ওনার্স কন্ট্রিবিউশন আর কি। হ্যাঁ, ইকুইটি, তারপর হচ্ছে এক্সপেন্স, এটা হচ্ছে আপনার পারচেজ রিলেটেড, এক্সপেন্স রিলেটেড যত কিছু আছে, এটা হচ্ছে রেভিনিউ, সেলস থেকে শুরু করে যা কিছু আছে সব এটার মধ্যে। এটা হচ্ছে আর্কাইভ, যদি আপনি কোনো কিছু এখানে রাখতে না চান, ওই যে কুইক বুকে পাইছিলেন ইনঅ্যাক্টিভ, হ্যাঁ এটা হচ্ছে আর্কাইভ। আপনি ওখান থেকে আর্কাইভ করলে এখানে এসে থেকে যাবে, আপনার মেইন লিস্টে থাকবে না। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন যদি চান। তাহলে আমরা এখানে দেখেন একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হলো এই যে অ্যাড অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, প্রিন্ট পিডিএফ, ইম্পোর্ট এক্সপোর্ট। আমরা কুইক বুকে কি পাইছিলাম? শুধু অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমরা যা যা অ্যাড করতে চাইছি সবই অ্যাড করতে পারছি। বাট এখানে আপনি দেখেন জেরোতে, আচ্ছা জেরোতে যেটা হবে, আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান, আচ্ছা জেরোতে যেটা হবে নর্মাল অ্যাকাউন্ট গুলো আমরা এক জায়গায় অ্যাড করব, আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট গুলো আমরা আরেকভাবে অ্যাড করব। দুইটা ট্যাব দেওয়া আছে, ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার একটা ট্যাব, আর অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে, বাকি অন্য সব অ্যাকাউন্টের ক্ষেত্রে, অন্য সব চার্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের এই ট্যাব। তো আমরা ধরেন এখানে যদি যাই, অ্যাড ট্যাবে যাই, মানে অ্যাড অ্যাকাউন্টে যাই, অ্যাড অ্যাকাউন্টে গেলে এখানে দেখেন বলছে অ্যাকাউন্ট টাইপ, আপনাকে শুরুতে সিলেক্ট করে দিতে হবে আপনি যে অ্যাকাউন্টটা, ওকে, আপনাকে চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে যেটা করতে হবে শুরুতেই আপনাকে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনি এটা কি হিসেবে নিচ্ছেন, এটা সেলস না রেভিনিউ না আদার ইনকাম না লাইবিলিটি, কি কারেন্ট না নন কারেন্ট, না কি কি ধরনের অ্যাকাউন্ট, সেটা আগে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ধরেন আমরা যদি এটাকে কি দেবো, ধরেন সেলস দিলাম, অথবা কি দেওয়া যায়, ধরেন ফিক্সড অ্যাসেটই দিলাম। ঠিক আছে, ফিক্সড অ্যাসেট। এখন আচ্ছা একটা জিনিস আমরা একটু দেখে নিই, আমরা যে অ্যাসেট বলতেছি, হ্যাঁ অ্যাসেটের কোড নাম্বার জেরো কি দিয়ে শুরু করছে? আপনি একটা ব্যাংক দিচ্ছেন জন্য 1 দিয়ে শুরু করছেন, বাট অ্যাসেটের কোড নাম্বার শুরু করছে এটা কি দিয়ে? 6 দিয়ে শুরু করছে। 6 এবং 7 দুটোই আছে। হ্যাঁ, তা আমরা ধরেন অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমরা দিলাম হচ্ছে, ধরেন কারেন্ট অ্যাসেটই দিলাম। ঠিক আছে, কারেন্ট অ্যাসেট,
কোড নাম্বার শুরু করব 6 দিয়ে, তাহলে আমরা এখানে ধরেন 620 দিলাম, এটা আমাদের মতো করে দিলাম আর কি। এখন বলতেছে কি 620 অলরেডি আছে, তার মানে এটা নেবে না, ঠিক আছে। তাহলে আমরা দিলাম 621, এটা অ্যাভেলেবেল, ঠিক আছে। তারপর নেম এটা দিব কি, একটা কারেন্ট অ্যাসেটের নাম বলেন। হুম ক্যাশ ইন হ্যান্ড হতে পারে। আর কি দেওয়া যায়? হুম হুম এখানে মোটামুটি আগের থেকে সবই দেওয়া আছে, নতুন করে কি দিব? আচ্ছা ধর ফিক্সডটাই যদি দেই, হ্যাঁ এক্সপেন্স দিব, পারচেজ অলরেডি আছে, এটাই হচ্ছে ও ডিফল্ট একদম বেসিক যা লাগে সবই দিয়ে রাখছে। আচ্ছা এক্সপেন্স দিলে তাহলে আমার আবার একটু চেঞ্জ করতে হবে, কারণ ওর হিসাব অনুযায়ী দিব, তা না হলে আপনার হবে কি এক্সপেন্সটা এসে থাকবে এটার মধ্যে, মানে এক্সপেন্স ওখানে থাকবে কিন্তু নাম্বার থাকবে আলাদা। তাহলে এক্সপেন্স এরা 3 বা 4 দিয়ে শুরু করছে, তাই তো? হুম আচ্ছা দাঁড়ান, এক্সপেন্স 311 দিলাম, হ্যাঁ এটা আছে, এটা আছে মানে এটা দেয়া যাবে। ওকে, ধরেন এটা এক্সপেন্স একটা অলরেডি আছে, আমি এক্সপেন্স 01 দিয়ে আরেকটা করতেছি। ওকে, এখন এখানে ডেসক্রিপশনে আপনার যদি ক্লায়েন্টের কোনো বিষয় থাকে তাহলে দিলেন। হ্যাঁ আরেকটা জিনিস, হ্যাঁ দেন স্টেশনারি। ওকে, আচ্ছা ট্যাক্সের এখানে যেটা বলছে, এই যে ট্যাক্সটা আমরা কুইক বুকেও দেখছি, এটা ট্যাক্স সিলেক্ট করা যায়, তো ভ্যাট সিলেক্ট করা যায়। হ্যাঁ এটা কিন্তু ফিক্স না, এটা হচ্ছে আপনি ডিফল্ট একটা দিয়ে রাখতে পারেন। নর্মালি বিদেশে এটা ওরা ডিফল্ট করে রাখে, এর কারণটা হলো কি, ধরেন আপনি যে চার্ট অফ অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এই চার্ট অফ অ্যাকাউন্টটায় যে স্টেশনারি করতেছেন, ধরেন ওদের দেশে স্টেশনারির উপরে টোটাল ট্যাক্স বা ভ্যাট হচ্ছে আপনার 5%। এটা যে কোনো ধরনের স্টেশনারির জন্য 5%, এটা কিন্তু ধরেন পেন্সিলের জন্য 10%, খাতার জন্য 5%, এরকম হয় না। আমাদের এখানে হয়, এখানে দুনিয়ার ট্যাক্স হয়, কিন্তু বাইরে এরকম হয় না, যার কারণে ওরা কিন্তু এগুলো ডিফল্ট ফিক্স করে রাখতে পারে। ঠিক আছে, 5% অন এক্সপেন্স এগুলো রাখতে পারে, ঠিক আছে। তো আমরা এটা রাখা মানে কিন্তু এটা না এটা ফিক্স হয়ে গেল, এটা চেঞ্জ করা যাবে না, এটা আপনি ডিফল্ট হিসেবে রাখতে পারেন। আপনি যখন ট্রানজাকশন করবেন তখন এটা চেঞ্জ করতে করা যাবে প্রতিবারই, ঠিক আছে। এখানে দেখেন যদি এখানে টিক দেন শো অন ড্যাশবোর্ড ওয়াচ লিস্ট, এটা কি হবে, ওই ড্যাশবোর্ডে আমরা অনেকগুলো সামারি দেখছি না, এই সামারির মধ্যে এটাও দেখা যাবে। মানে ব্যাপার হচ্ছে যদি আপনার এমন কোনো চার্ট অফ অ্যাকাউন্ট থাকে, যেমন ব্যাংকগুলো আমাদের প্রতিনিয়ত লাগে, ঠিক আছে, ব্যাংকগুলোতে আপনি এটা টিক দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। তাহলে হবে কি এটা সবসময় আপনি ড্যাশবোর্ডে পাবেন, বারবার আপনাকে চার্ট অফ অ্যাকাউন্টে যে খুঁজতে হবে না, যেগুলো আপনার ফ্রিকোয়েন্ট লাগে। ওকে, তাহলে এখানে যদি আপনি টিক দেন তাহলে এটা দেখাবে ড্যাশবোর্ডে। আচ্ছা শো অন এক্সপেন্স ক্লেইম, এক্সপেন্স ক্লেইম বলে যে অপশনটা আছে, সেই অপশনে আপনি এই চার্ট অফ অ্যাকাউন্টটা দেখাতে চান কিনা। এখন ধরেন এক্সপেন্স ক্লেইমে আপনার যে ধরনের চার্ট অফ অ্যাকাউন্ট দরকার হয়, ঠিক আছে, সেটা এক্সপেন্সের ক্ষেত্রেই দরকার হবে, এক্সপেন্স গুলা ক্ষেত্রে আপনি ক্লেম করতে পারবেন, ঠিক আছে। তো যদি আপনার এরকম কোনো চার্ট অফ অ্যাকাউন্ট দরকার হয় যেটা আপনার এক্সপেন্স ক্লেমে ডিরেক্টলি দেখাইতে হবে বা ওখান থেকে সরাসরি আপনি পেতে পারেন, রেগুলার আপনার লাগে, তাহলে আপনি এটা এক্সপেন্স ক্লেমে দেখাইতে পারেন। আচ্ছা এনাবল পেমেন্টস টু দিস অ্যাকাউন্ট, আচ্ছা এই অ্যাকাউন্টে আপনার পেমেন্ট করবেন কিনা, এই আমরা বিভিন্ন অ্যাকাউন্টে টাকা রাখি না, পেমেন্ট করি না, এটা করবেন কিনা এই অপশনটা এখানে দেওয়া আছে। তো আমরা এটা এটা দিলেও চলে না দিলেও চলে, আমি জাস্ট এটা দেখানোর জন্য দিলাম। এটা আমরা সেভ করি, সেভ করে রিফ্রেশ দিই, ওটা আমরা কত দিচ্ছি 311, তাই তো, যে 311 এক্সপেন্স 01 চলে আসছে, কারণ এক্সপেন্স অলরেডি একটা আছে। মানে এখানে হয় কি জিরোতে বেসিক যে জিনিসগুলো লাগে আপনার এক্সেপশনাল ছাড়া সবই দেওয়াই থাকে। ওকে, আচ্ছা তাহলে এইটা আমরা অ্যাড করলাম। এখন নর্মাল যতগুলো আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট আছে যেগুলো ব্যাংক না, সেগুলো আমরা এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড করব। আর যদি আমরা ব্যাংকে যাই, ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাড করি তাহলে আপনার অপশনটা আসবে এরকম, ঠিক আছে। এখানে আপনাকে বলবে যে আপনার এদের সাথে যে ব্যাংকগুলোর লিঙ্ক করা আছে,
সেই ব্যাংকগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে, অথবা এখানে নাম লিখে সার্চ করতে পারবেন। কারণ বাংলাদেশের কোনো ব্যাংক তো এখানে নাই, যার কারণে ধরেন আমার একটা ব্যাংক, বাংলাদেশি ব্যাংক যদি এখানে থাকতো, তাহলে আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে আপনাদেরকে দেখাইতে পারতাম। যেহেতু এটা নাই, আর এই জিনিসগুলো ক্লায়েন্ট আপনাকে কখনো দিবেও না, কারণ ওর ব্যাংকের আইডি পাসওয়ার্ড জীবনও আপনাকে দিবে না, ও ব্যাংকটা অ্যাড করে দিবে, ঠিক আছে। তো আমরা যেটা করব, আমরা এই যেটা যাবো অ্যাড উইদাউট ব্যাংক ফিড, ঠিক আছে, মানে এটা হচ্ছে ব্যাংক ফিড। এই ব্যাংক ফিডের মধ্যে যেহেতু আমাদের কোনো ব্যাংক নাই, তো আমরা অ্যাড উইদাউট ব্যাংক ফিডে যাব। যাওয়ার পর দেখেন এখানে আপনি কি কি বলছে, এখানে যে ব্যাংকগুলো এখানে কারেন্টলি আছে সেগুলো আপনার এখানে থাকতে পারবে না, ঠিক আছে। আপনার অ্যাকাউন্ট টাইপের মধ্যে সেম জিনিস থাকতে পারবে না। আচ্ছা, ইউনিটে পিটি ক্যাশ অ্যাকাউন্ট, যদি আপনার পেটি ক্যাশ অ্যাকাউন্ট দরকার হয় যেটা ক্যাশ, সেটাও কিন্তু এই ব্যাংক ফিডের মধ্যেই আসবে। ক্যাশ ইন হ্যান্ড আছে না, টাকা সংক্রান্ত যা কিছু সব এটার মধ্যেই আসবে। আচ্ছা, ইওর জিরো সাবস্ক্রিপশন ডাজন্ট ইনক্লুড ব্যাংক ফিড, মানে যদি আপনি যে জিরো সাবস্ক্রিপশনটা নিচ্ছেন, যে প্যাকেজটা নিচ্ছেন, সেটা যদি আপনার এই এটা না থাকে, তাহলে আপনি আবার অ্যাড করতে পারবেন না। এটা শুধু প্রথমটাতে নাই, বাকি সবগুলোতে আছে, বাকি দুটাতে আছে। আমরা এটা করব কন্টিনিউ। দেখেন কন্টিনিউ করলে আপনার নেক্সট পেজে এইটা আসবে, ঠিক আছে। এখন আমরা যদি আমাদের ইয়েটা দেখি, এটা এটা যদি দেখি, এখানে আমাদের ব্যাংক আছে, আপনি আরবিএস, মেট্রো, মঞ্জ তিনটে অ্যাড করছেন, তাই তো? আপনার তিনটে অ্যাড করা আছে না? ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, ডুপ্লিকেট করি। আচ্ছা, আমরা যদি ভাইয়ের চার্ট অফ অ্যাকাউন্টে যাই, অ্যাডভান্স চার্ট অফ অ্যাকাউন্ট, আমরা যে চার্ট অফ অ্যাকাউন্টে যাই, দেখেন উনি কিন্তু 100, 1001, 1002 তিনটা ব্যাংক উনি অলরেডি অ্যাড করে রাখছে, ঠিক আছে। তো আমরা ব্যাংক অ্যাড করব, যেহেতু এখানে এই আমাদের লিস্টে যে তিনটা ব্যাংক আছে, তিনটা ব্যাংকে উনি অ্যাড করে রাখছে, আমরা অন্য একটা ব্যাংক অ্যাড করে দেখাই। ধরেন ব্যাংকের নাম দিলাম আমি সিটি ব্যাংক। আচ্ছা, সিআইটিওয়াইটা হচ্ছে বাংলাদেশি, সিআইটিআইটা হলো বিদেশি ব্যাংক, তা সিটি ব্যাংক। ওকে, এটা হচ্ছে কি ব্যাংকের নাম, দি বাংলাদেশেরটা না, আচ্ছা এটা সিটি ব্যাংক। আচ্ছা, এটা হলো ব্যাংকের নাম, আর এটা হচ্ছে অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেম কি হবে বলেন তো? অ্যাকাউন্টটা যে নামে আছে, ধরেন আমার অ্যাকাউন্ট আছে সোনালী ব্যাংকে আমার নিজের নামে, তাহলে অ্যাকাউন্ট নেম কোনটা দিয়ে আমরা চেকের মধ্যে লিখি না, বা অনেক সময় ওই যে টাকা জমার সময় লিখি না অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নেম লিখি কোনটা, আমার নিজের নাম, মানে নিজে নামে অ্যাকাউন্টটা খোলা। তাহলে এটা গেল ব্যাংকের নাম, এটা হচ্ছে অ্যাকাউন্ট নেম। এখন অ্যাকাউন্ট নেমে আমাদের কি আছে? অ্যাকাউন্ট নেম হচ্ছে আমাদের হবে কোম্পানির নাম, এই যে এটা, এটা হচ্ছে অ্যাকাউন্ট নেম, ঠিক আছে। এখন অ্যাকাউন্ট টাইপ, এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ আছে দুইটা, একটা ক্রেডিট কার্ড, একটা হচ্ছে আদার্স। এখন ধরেন ক্রেডিট কার্ড যদি আমি সিলেক্ট করি, নর্মালি ব্যাংক অ্যাকাউন্ট কি অ্যাসেট, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাসেট, যদি ক্রেডিট কার্ড হয় তাহলে কি হবে? লাইবিলিটি হয়ে যাবে। যার কারণে ক্রেডিট কার্ড ছাড়া আদার্স যা থাকবে, সেটা ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, সেটা পেপাল অ্যাকাউন্ট হতে পারে, সেটা বিকাশ অ্যাকাউন্ট হতে পারে, পেটি ক্যাশ হতে পারে, যেটাই হোক, সেটা থাকবে আদার্সে, মানে সেগুলো হচ্ছে আপনার অ্যাসেট। আর এই ক্রেডিট কার্ড হচ্ছে লাইবিলিটি। দুইটা কিন্তু যদি ধরেন আপনি ব্যাংক যদি ক্রেডিট কার্ড দিয়ে আপনি করেন যে দুটোই তো ব্যাংকের মতোই, তাহলে কিন্তু ঘটনা উল্টা হয়ে যাবে। আপনি যা জমা করবেন সব আপনার লাইবিলিটি, সব আপনার দায় হিসেবে যোগ হতে থাকবে ব্যাংক অ্যাকাউন্টে। ওকে, যার কারণে আমরা এখানে দেবো আদার্স। এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বার, ধরেন অ্যাকাউন্ট নাম্বার দিলাম আমরা। ও, এখন কি বেশি ঠান্ডা লাগতেছে? নেন ঠিক করেন। আচ্ছা, দেখেন এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম। আচ্ছা, একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাদের একটু ওপেন করে দেখাই। ব্যাংক স্টেটমেন্ট এখানে আছে না? ব্যাংক স্টেটমেন্ট নাই। এখানে কি ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা একটু দেখে নিই।
আচ্ছা, একটা ব্যাংক স্টেটমেন্ট আছে। কোন ব্যাংক স্টেটমেন্ট? আচ্ছা দেখেন, এই এখানে একটা ব্যাংক স্টেটমেন্ট আছে, হ্যাঁ, এটা যদিও পিডিএফ এ থাকে, নরমালি আমরা এটা ইয়ে করছি। এই ব্যাংক স্টেটমেন্টে দেখেন আপনার কি কি আছে এখানে। অ্যাকাউন্ট নাম্বার তো আছে, এই যে অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ, এই অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু আমরা এখানে দিচ্ছি, এই যে অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। এরপর বলছে কি অ্যাকাউন্ট কোড। অ্যাকাউন্ট কোড বলছে এটা অপশনাল, যদিও বলছে, কিন্তু অ্যাকাউন্ট কোড দিতে হবে, ঠিক আছে। অ্যাকাউন্ট কোড কোনটা দিবেন বলেন তো? না না না, এটা হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্টের কোড। ভাই যেমন দিচ্ছে 100 দিচ্ছে, 100, 101, 102, আমরা ধরেন দিলাম এটা 103, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখেন, এই কারেন্সি, এই কারেন্সি এখানে ডিফল্ট আসছে ব্রিটিশ পাউন্ড, কারণ কি আমরা ওই যে শুরু যখন সেটিংস করছি ইউকে দিছি, ব্রিটিশ পাউন্ড আসছে, ওকে। এটা যদি আমরা অ্যাড অ্যাকাউন্ট করি, 103 অলরেডি আছে। আচ্ছা দেখেন, এটা নিয়ে নিছে, হ্যাঁ। তাহলে এই যে এখানে দেখেন অ্যাকাউন্ট নাম কি দেখাচ্ছে, গ্লোবাল পিসি অ্যাক্সেসরিজ। আচ্ছা, এইখানে না একটু কাজ করতে হবে, অ্যাকাউন্ট ব্যাংকের নাম, এটা যদি আমরা যেটা বোঝার জন্য এটার পিছনে সিটি ব্যাংক লিখে দিব, সিটি ব্যাংক। এটা ধরেন অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার শেষে ধরেন এইটা আছে, হ্যাঁ, লাস্ট 3টা ডিজিট, এটা সেভ করি। দেখেন এটা হচ্ছে অ্যাকাউন্ট গ্লোবাল পিসি অ্যাক্সেসরিজ সিটি ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 3টা ডিজিট এটা। তাহলে কি আমরা অ্যাকাউন্টটা বুঝতে পারতেছি না? পারতেছি, ওকে। তাহলে এইভাবে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। এখন যদি ধরেন আমরা ক্রেডিট কার্ড অ্যাড করি, একটা ক্রেডিট কার্ড অ্যাড করি আমরা। ক্রেডিট কার্ড কি বলছে, এখানে দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড, সরি ক্রেডিট ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড, ক্রেডিট ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ড, ঠিক আছে। আর একটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস। তো ধরেন এইটা যদি আমরা দেই, আচ্ছা অ্যাড উইদাউট ব্যাংক ফিড, যেহেতু আমাদের এখানে নাই, ব্যাংকের নেম হচ্ছে ক্রেডিট ওয়ান ব্যাংক, আর এটা আমরা পুরোটাই দিয়ে দিব, তাহলে বোঝা যাবে। ধরেন এখানে ক্রেডিট কার্ডের নাম্বার শেষে আছে এরকম, যাতে ধরেন আমাদের একের অধিক ক্রেডিট কার্ড থাকতে পারে, কোনটা এই ব্যাংকেরই ধরেন 2টা ক্রেডিট কার্ড আছে, কথার কথা, তাহলে আমি শেষে ডিজিটটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি বুঝতে পারবো যেটা কোন ক্রেডিট কার্ডটা, ওকে। মানে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে কি ক্রেডিট কার্ড, ঠিক আছে। এখানে বলছে, এখানে একটা জিনিস এক্সট্রা চলে আসছে, দেখেন ক্রেডিট কার্ডের নাম্বার, এখানে লাস্ট 4 ডিজিট, আমরা যেটা এখানে দিচ্ছিলাম না, এখানে এটা বাধ্যতামূলক করছে যে আপনার লাস্ট 4টা ডিজিট এখানে দিতে হবে। ধরেন 1256, 256 না, আমি 4টা ডিজিট এখানে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে অ্যাকাউন্ট কোড, অ্যাকাউন্ট কোড দিতে হবে। তাহলে আমরা দিচ্ছি এর আগে কটা, 107 দিছি, তাই না? 108 দিয়ে দেখি নেয় কিনা, খালি থাকলে নিয়ে নিবে, নিয়ে নিচ্ছে। তাহলে আমার 108-এ দেখেন ক্রেডিট ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড, এই যে লাস্ট 3টা ডিজিট দিয়ে আমি যে সেভ করছি, এই ক্রেডিট কার্ডটা আমার এখানে শো করতেছে, ওকে। তাহলে আমরা ব্যাংক ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবো, আমরা নর্মাল চার্ট অফ অ্যাকাউন্টও অ্যাড করতে পারবো। এখন ধরেন যদি চার্ট অফ অ্যাকাউন্ট আপনি ইম্পোর্ট করেন, ইম্পোর্ট করতে পারেন না, ধরেন নতুন কোম্পানি খুলছে, একবারে আপনার 200 চার্ট অফ অ্যাকাউন্ট আছে, তাহলে প্রতিটা কি একটা একটা করে অ্যাড করবেন? ইম্পোর্ট করতে হবে। এখানে মানে ইসের সাথে আপনার কুইকবুকের সাথে একটা তফাৎ আছে ইম্পোর্টের ক্ষেত্রে। ধরেন আপনি যদি ইম্পোর্টে যান, একটা জিনিস দেখাই, ইম্পোর্টে গেলে আপনাকে বলছে কি এখানে ব্রাউজ করতে হবে, করে ফাইলটা মানে আগে দিয়ে ইম্পোর্ট করে ফেলতে হবে, এখানে সরাসরি দেখাচ্ছে, হ্যাঁ। কিন্তু যদি আপনি সরাসরি এভাবে ইম্পোর্ট করেন তা আপনার ফরম্যাটটা লাগবে না? ফরম্যাটটা তো লাগবে। সেকেন্ড হচ্ছে যে আপনি যে ইম্পোর্ট করবেন
এখানে ধরেন আপনি ফরম্যাটটা পাইছেন, আমি দিলাম আপনাকে ফরম্যাটটা, আপনার ওই ফরম্যাটে আছে 10টা চার্ট অফ অ্যাকাউন্ট। আপনি যদি 10টা চার্ট অফ অ্যাকাউন্ট আপনি যদি ইম্পোর্ট করে ফেলেন, আপনার আগের এই টোটাল অ্যাকাউন্ট একটাও থাকবে না। মানে আপনি ইম্পোর্ট যা করবেন জেরোতে, শুধু ওই কয়টাই থাকবে, এগুলো সব রিমুভ হয়ে যাবে। এখন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনার যদি ধরেন এই যে কটা আছে আছে এর বাইরে আপনার আরো 50টা ক্লায়েন্ট ডিসে অ্যাড করবেন, তাহলে কি করবেন, প্রথমে আগে এটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট, এই যে যতগুলো আছে এখানে অল অ্যাকাউন্ট, এগুলো আপনি করবেন এক্সপোর্ট। এক্সপোর্ট করলে এটা সেভ করতে বলবে, ধরেন আপনার ডেস্কটপে আপনি এটা সেভ করলেন। ওকে, এখন যেটা আমরা এক্সপোর্ট করলাম সেটা যদি আমরা একটু ওপেন করে দেখি, ডেস্কটপে করছিলাম না, এই যে এটা দেখেন এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে সিরিয়ালি কোড নাম্বার দিয়ে আসছে 1 থেকে শুরু করে বাকি যতগুলো কোড এখানে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, সবগুলো কোড দিয়ে এখানে এই চার্ট অফ অ্যাকাউন্টের নাম, টাইপ, টাইপ বলতে আগে কুইক বুকে কি ছিল, একটা টাইপ একটা ডিটেল টাইপ। ব্যাংক মানে ব্যাংকের ক্ষেত্রে ছিল ক্যাশ, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তারপর ব্যাংক, তারপর হচ্ছে অ্যাকাউন্টের নাম। আর এখানে শুধু এই ডিটেল টাইপ বলে কিছু না, এখানে টাইপ টাইপ সেটা কারেন্ট অ্যাসেট, ব্যাংক, রেভিনিউ, এক্সপেন্স কি দিবেন সেটা। ওকে, এখন আমরা যদি ইম্পোর্ট করতে চাই জেরোতে, তাহলে কি করতে হবে, তাহলে আপনাকে আগে এক্সপোর্ট করে ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। ওকে, এখন ধরেন আপনার যতগুলো মানে আপনি এখানে অ্যাড করবেন, এখানে আপনাকে কি করতে হবে, ধরেন এই যে সেলসে আপনি অ্যাড করবেন, এখানে আপনাকে একটা কলাম, সরি কলাম তো না, রো একটা বাড়ায় নিতে হবে। বাড়াই নিয়ে এখানে ধরেন কত আছে, 201 2 3 নাই, ধরেন আমি 203 দিলাম, ঠিক আছে, দিয়ে একটা সেলস দিলাম, ধরেন এখানে আমি একটা ইনকাম বলে একটা ই করলাম, অ্যাকাউন্ট করলাম, ঠিক আছে, ইনকাম অ্যাকাউন্ট। এটা এখন কিসের মধ্যে আছে, রেভিনিউ, এটা আমি এখানে দেব। ভ্যাট আমি আপাতত নো ভ্যাট দিয়েই করব, পরে যখন আমার লাগবে আমি ভ্যাট অ্যাড করে নিব, ঠিক আছে। এখানে দেখেন আপনি একটা ডেসক্রিপশন দিতে পারেন, যদি আপনার থাকে দিবেন। আচ্ছা একটা জিনিস আপনাকে বলি, এই যে দেখেন এখানে উপরে স্টার দেওয়া আছে না, কোডের আগে দেখা যায়, নেমের আগে স্টার আছে, টাইপের আগে স্টার আছে, ট্যাক্স কোডের আগে মানে ট্যাক্স কোড, আচ্ছা এখানে ইয়ে আছে, স্টার আছে, মানে আপনার এই প্রথম 4টা ঘরের মধ্যে ইনফরমেশন থাকতেই হবে, সেটা নো হোক 5 হোক 10 হোক থাকতেই হবে। ওকে, আর এই পরের গুলা আপনার কিন্তু অপশনাল, ঠিক আছে। তো আমরা যেহেতু অপশনাল, এগুলো আমরা আপাতত লিখি ড্যাশবোর্ড। আচ্ছা এটা কোনটা, এটা যে নিচে আমরা টিক দিছিলাম না, ড্যাশবোর্ডে দেখতে চাই কিনা, এক্সপ্রেস ক্লেমে করতে চাই কিনা, ঠিক আছে, এটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে ইয়েস, প্রয়োজন না হলে নো দিয়ে দিবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভাই। অথবা আপনি এজ অ্যাকাউন্টেন্ট দিতে পারেন যে আমি এটা এক্সপ্রেস ক্লেমে রাখতে চাই, আমার মাঝে মাঝেই লাগে, তাহলে ইয়েস দিয়ে দিবেন। মানে আমরা ওখানে যে যে অপশনগুলো পাইছি এখানেও সেই সেই অপশনগুলো জাস্ট কলাম হিসেবে আছে। এখানেই তো বিষয়, আপনি ব্যালেন্সের বিষয়টা আমি এখনো বলি নাই, ব্যালেন্সের বিষয়টা একটু পরে বলবো। আপনি জেরোতে আমরা ইয়াতে কি করছি, ওই কুইক বুকে কি করছি, অ্যাজ অফ ডেট এবং ব্যালেন্স দিতে পারছি, তাই না, কবে থেকে শুরু হয়েছে এবং কত ব্যালেন্স। জেরোতে আপনি এইভাবে ব্যালেন্স দিতে পারবেন না, জেরোতে আগে আপনার সব অ্যাড করে নিতে হবে, ব্যালেন্স দিতে হবে অন্যভাবে। এই জেরোর ব্যালেন্স দাও দেখবো আমরা পরের ক্লাসে, মানে সরি চার্ট অফ অ্যাকাউন্টের ব্যালেন্স দাও দেখবো আমরা পরের ক্লাসে, ঠিক আছে। আপাতত ব্যালেন্স ছাড়া কাজ করেন। ওকে, নেক্সট ক্লাসে যখন আমরা ট্রানজাকশনে যাব তার আগে আমরা দেখাবো জেরোতে আপনি চার্ট অফ অ্যাকাউন্টে ব্যালেন্স কিভাবে দিবেন, ঠিক আছে। তাহলে আমরা কত দিচ্ছি, 2003 দিচ্ছি এখানে, তাই তো। এটা আমরা কোনটা করতেছি, ইম্পোর্টের ক্ষেত্রে করতেছি। আমরা নর্মালি ম্যানুয়াল করতে গেলে তো করলাম, জাস্ট নামটা দিব, কোন টাইপ কি সেটা দিব, দিয়ে সেভ করে দিব, হয়ে যাবে। কিন্তু যদি আমরা ইম্পোর্ট করতে চাই তাহলে আমাদেরকে এরকম কলাম দিয়ে মানে রো বাড়ায় বাড়ায় ইম্পোর্ট করতে হবে। আপনি এমনিতে ইম্পোর্ট করতে পারবেন, এই এক্সপোর্ট করে এই ফরম্যাটটা নিয়ে এখানে ধরেন আপনি প্রথম 9টা রেখে আপনি বাকি সব ডিলিট করে দিলেন যে আমার এই 9টাই শুধু লাগবে। 9টা ইম্পোর্ট করলে আপনার আগে যা আছে সব আপনার চলে যাবে, শুধু এই 9টাই থেকে যাবে।
যার কারণে আমরা কি করবো, যাতে আমাদের আগের গুলো সহ সবই থাকে, এই মাঝখানে মাঝখানে আমরা এটা অ্যাড করে নিব। ধরেন আপনার এরকম আরো যদি কিছু থাকে, সেই কোড নাম্বার দিয়ে দিয়ে আপনি ভিতরে ভিতরে অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনার টোটাল ফাইলটা রেডি হয়ে যাবে। এই জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? এই ফাইলটাকে আপনি সেভ করেন। সেভ, এটা সিএসভি আছে তো, এটা আমরা চার্ট অফ অ্যাকাউন্টস, এটা যদি আমরা একটু আলাদা করে দিই, সেভ। ওকে, দেখেন এই যে চার্ট অফ অ্যাকাউন্টস এর পরেরটা, এটা আমরা সেভ করলাম। আমরা অ্যাড করছি কি 203, 203 অ্যাড করছি না, 201 2 ছিল, 201 2 ছিল, 203 আমরা অ্যাড করছি। এখন এটাকে আমরা যদি ইম্পোর্ট করি, এটাকে আমরা কি করব, যে ইম্পোর্ট, ইম্পোর্টে গিয়ে এখানে আমরা ব্রাউজ করব, ঠিক আছে? ব্রাউজ করে আমাদের এটা কোথায় ছিল, ডেস্কটপে। ডেস্কটপে এই ফাইলটা, যে চার্ট অফ অ্যাকাউন্টের পর চার্টের পর স্পেস, অফের পর স্পেস, এটাতে কিন্তু আগের ফাইলটাতে কিন্তু স্পেস ছিল না, আমরা এটা স্পেস দিয়ে সেভ করছি। এই ফাইলটা আমরা ওপেন করব, ওপেন করে ইম্পোর্টে দিয়ে দিব। আচ্ছা, এখন দেখেন আপনাকে কি বলছে, ইনক্লুড কয়টা করছে, 72টা, 17টা আপডেট করছে, ঠিক আছে? তাইলে আর এক্সক্লুড করছে কয়টা, 71টা। মানে কি, মানে আমরা যেটা একটা অ্যাড করছি না শুধু, তাহলে সেই একটা সহ 72টা ইম্পোর্ট হচ্ছে, আর আগের যে 71টা হচ্ছে সেগুলো কিন্তু এক্সক্লুড হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। এটা আপনাকে কিন্তু কনফার্ম করতে বলছে। তার মানে আমি কি বলছিলাম, ধরেন আপনি যদি এখানে 10টা দিতেন, তাহলে ইম্পোর্ট করা দেখাইতো 10টা, আর এক্সক্লুড করা দেখাইতো 71টা। মানে আগে যে 71টা ছিল সেই 71টা বের হয়ে যাবে, সে 71টা থাকবে না। যার কারণে আপনি যখন জেরোতে চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার সময় আপনার আগের চার্ট অফ অ্যাকাউন্টগুলো রাখতে গেলে আগে এক্সপোর্ট করে নিতে হবে। নিয়ে ওই এক্সপোর্টের মাঝে মাঝে যেখানে যে নাম্বারের সাথে অ্যাকাউন্ট কোডের সাথে আপনার অ্যাকাউন্টগুলো মিলতেছে, ওইটার ফাঁকে ফাঁকে দিয়ে এটাকে সেভ করে আপলোড করতে হবে। তাহলে আপনার আগেরগুলোও থাকবে, নতুনগুলোও থাকবে। ঠিক আছে? তবে জেরোতে বলেন, বলেন বলেন বলেন। হ্যাঁ, আপনি যেটা বলছেন একদম ঠিক, দরকার নাই। কিন্তু আগেরগুলো রাখতে হবে কেন? যে না রাখেন কোনো অসুবিধা নাই, আগেরগুলো রাখতে হবে কেন? আগেরগুলো তো অনেক কমন অ্যাকাউন্ট আছে, যেগুলো আপনি কাজ করতে গেলে আপনার প্রতিনিয়তই লাগবে। যখন দেখবেন কাজ করতে গেলে এটা পাচ্ছেন না, তখন আবার প্রতিদিন একটা দুটো করে ক্রিয়েট করতে হবে। কারণ এক্সপেন্স, সেলস, এগুলো সবই তো চলে যাবে যদি আপনার ওই লিস্টে না থাকে। নতুন যে লিস্টে আপনি অ্যাড করতেছেন না থাকে, আপনি চাইলে ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি পুরোটাই আপলোড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা আমি সাজেস্ট করি হচ্ছে এটা রাখবেন, কারণ এখানে অনেক কমন অ্যাকাউন্ট আছে যেগুলো আপনার দেখা যাবে যখন পাচ্ছেন না, প্রতিদিন একটা দুটো করে নতুন করে ইনক্লুড করে নেওয়া লাগতেছে। এটাই কারণ, আর কোনো কারণ নাই। হ্যাঁ, সব চলে যাবে। এই বিপদ মনে রাখতে হবে। আচ্ছা, এই বিপদ হওয়ার পিছনে আপনাদের একটা সুবিধাও আছে। এই বিপদ ঘটায় ক্লায়েন্ট আপনার কাছে আসবে যে ভাই আমি তো এই অকাজ করে ফেলছি, এখন আমার এই কাজ করে দাও। তখন ওই যে রাকিব ভাইয়ের মতো বলবেন যে পার ট্রানজাকশন আমাকে $2 করে দাও। ওকে, তাহলে ও দেখবি এত বড় বিপদ আমি টাকা দিয়েই করাই নাই। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা বুঝতে পারলাম যে আমার এখানে ইনক্লুড হচ্ছে 72টা, মানে আমরা একটা অ্যাড করছি 71 আর একটা 72টা, আর এক্সক্লুড হয়ে যাচ্ছে 71টা, মানে আগের যে 71টা ছিল সেই 71টা বের হয়ে যাবে। এইটা যদি আমরা কনফার্ম করি, এটা শুধু ইম্পোর্টের ক্ষেত্রে। আমার সাজেশন হচ্ছে যদি ক্লায়েন্টের এরকম রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমার 50-100 আছে, তাহলে এক্সপোর্ট করে নিয়ে ফাঁকে ফাঁকে ওই 50-100 ঢুকাই নিয়ে এক্সেল ফাইলটা রেডি করে ইম্পোর্ট করেন, এটা একবারই করবেন। কারণ কি, আপনার প্রতিদিন তো আর ধরেন 15টা 20টা 50টা করে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে না। চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে কটা, খুব বেশি 2টা 1টা লাগতে পারে পার ডে, ওইটা ম্যানুয়ালি অ্যাড করবেন। বাট এই কুইক মানে ইয়ার ক্ষেত্রে, জেরোর ক্ষেত্রে চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করাটা খুব রিস্কি কাজ। হ্যাঁ, এটা যদি লাগে ওই একবার করবেন, তারপরে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এখন আমরা দেখি 203 আসছে কি, এই যে 203 ইনকাম পাইছেন,
রেভিনিউতে ক্লিয়ার, বুঝছেন তো চার্ট অফ অ্যাকাউন্ট? ভিডিওটা দেখলে পারা যাবে না বাসায় গিয়ে? ওকে, তাহলে চার্ট অফ অ্যাকাউন্ট পাইলাম আমরা দুইটা, একটা হলো ব্যাংক আর একটা হচ্ছে নর্মাল চার্ট অফ অ্যাকাউন্ট। এবং এটা যে ব্যালেন্স দেওয়াটা, এই ব্যালেন্স দেওয়াটা আমি নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে আপনি ওপেনিং ব্যালেন্স দিবেন। ঠিক আছে, এরপর আসেন আমরা কন্ট্যাক্ট অ্যাড করি। কন্ট্যাক্ট আমরা যে কয়টা জিনিস আমাদের লাগবেই, একটা হলো ট্যাক্স অ্যাড করলাম, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করলাম। এখন কি আমার কন্ট্যাক্ট মানে এখানে কিন্তু আপনার সাপ্লায়ার এবং কি বলে এটা কাস্টমার একসাথে ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, একসাথে নিয়ে আসতে পারবেন। তাহলে আমরা কন্ট্যাক্ট কোনটাই, যেটা আপনার নেভিগেশন প্যানেলের উপরে দেখেন, এই যে এটা হলো কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট থেকে যদি আমরা অল কন্ট্যাক্টে যাই, দেখেন ওকে। ও ভাই কি কন্ট্যাক্ট অ্যাড করে রাখছেন? বুঝছি। আচ্ছা, ভাই তো এটা অ্যাড করে রাখছে, আমি আপনাদেরকে তারপরে দেখাই। ধরেন কন্ট্যাক্টে যদি এখানে আসেন, দেখেন কন্ট্যাক্টে একটা হলো অল কন্ট্যাক্ট। অল কন্ট্যাক্টে আসলে এই যেখানে দেখেন অল কন্ট্যাক্ট, অল কন্ট্যাক্টে আসলে এখানে কাস্টমার সাপ্লায়ার সব আলাদা করে দেখাবে। এখানে যে কাস্টমারে আসেন, কাস্টমারে কিছু দেখাচ্ছে না, তার মানে আমরা এখনো কোনো ইনভয়েস করি নাই। ইনভয়েস যার নামে করব তার সে এই কাস্টমার লিস্টে অটোমেটিক্যালি চলে আসবে। এখানে আছে সাপ্লায়ার, সাপ্লায়ারও সেম, আমরা কোনো এখনো বিল করি নাই, যার কারণে এখানে সাপ্লায়ার লিস্টে নাই। বিল করলেই সাপ্লায়ার লিস্টে চলে আসবে। এখানে আর্কাইভ মানে কি? আর্কাইভ মানে ডিলেট। আপনি এখান থেকে যদি ডিলেট করেন কাউকে, আর্কাইভ করে দেন, এই যে আর্কাইভ করে দিলে এই আর্কাইভে গিয়ে থাকবে, এই লিস্টে থাকবে না। ওকে, আর এখান থেকে এডিট করা যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, একটা আছে গ্রুপ। আপনি যদি একটা নিউ গ্রুপে যান, নিউ গ্রুপে গিয়ে ধরেন আপনার কাস্টমার বিভিন্ন বেজে থাকতে পারে না। ধরেন কিছু কাস্টমার আছে হাই ভ্যালু কাস্টমার, যারা সবসময় 5 লাখ টাকার উপরে মাল কিনে, সে তাদেরকে একটা হাই ভ্যালু একটা গ্রুপ করতে পারেন। ধরেন কিছু কাস্টমার আছে, ধরেন আপনার খুলনার কাস্টমার, আপনার একটা বড় আপনার ব্যবসা নবাবপুরে, আপনার বিশাল একটা কাস্টমার বেজ আছে কোথায়? খুলনায়। তারা ওই কাস্টমারের আবার রিকোয়ারমেন্টও আলাদা, তারা ওই টাইপের জিনিস বেশি কিনে। তাহলে আপনি এই খুলনার যে কাস্টমার গুলা তাদেরকে একটা আলাদা গ্রুপ করতে পারেন, প্রোডাক্ট ওয়াইজ করতে পারেন। মানে আপনি গ্রুপ আপনার মতো করে করতে পারেন, যাতে ওই গ্রুপটাতে কে কে আছে এবং ওই গ্রুপটা আপনি কেন গুরুত্ব দেন বা ওই গ্রুপটা কেন গুরুত্বহীন, তাতে আপনি বুঝতে পারেন। ধরেন আমি এটা কথার কথা বলতেছি, খুলনা নামে একটা সেভ করলাম, কারণ ধরেন আমি ধরে নিলাম যে ওই 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 রিজনে আপনাদের একটা বড় কাস্টমার গ্রুপ আছে। এখানে আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করলে দেখেন এখানে দেখাচ্ছে না খুলনা একটা গ্রুপ। তো এরকম আপনি যতগুলো ক্রিয়েট করবেন ততগুলো গ্রুপ দেখাবে। এই গ্রুপে যদি আপনি ঢোকেন, ঢোকার পর এই গ্রুপে যাদেরকে আপনি অ্যাড করছেন, ঠিক আছে, তাদেরকে এখানে দেখাবে। এখন এই গ্রুপে আপনি অ্যাড করবেন কেমনে? ম্যানেজ গ্রুপস, এই যে এখান থেকে আপনি টিক দিয়ে অ্যাপ্লাই করে দিলে সেই গ্রুপে অ্যাড হয়ে যাবে। বুঝছেন কি? গ্রুপ করার কারণ কি? গ্রুপ হচ্ছে জাস্ট একটা সুবিধা, আর কিছু না। যে আপনার যদি, হ্যাঁ, আপনার যদি 7টা ডিভিশনে কাস্টমার থাকে, 7টা ডিভিশন দিয়ে 7 নামে গ্রুপ করতে পারেন। কাস্টমারের ভলিউম অনুযায়ী করতে পারেন, সে কিরকম প্রোডাক্ট কিনে, হাই ভ্যালু না লো ভ্যালু কাস্টমার, তারপর তার আর রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে পারেন। করে আপনি সেই কাস্টমারকে আপনি যদি এই যে 3 ডটে গিয়ে ম্যানেজ গ্রুপে গিয়ে আপনি যে, এখানে তো আপনার একটা গ্রুপ করছি আমরা, এখানে ধরেন অনেকগুলো গ্রুপ আছে, এই গ্রুপে টিক দিয়ে অ্যাপ্লাই করে দিলেই এই কাস্টমারটা আপনার ওই গ্রুপের মধ্যে ঢুকে যাবে। ওকে, তাহলে আমরা যে কন্ট্যাক্টসে আসি, কন্ট্যাক্টসে আসলে আমরা এখানে উপরে যা যা পেলাম, আর হলো স্মার্ট লিস্ট। স্মার্ট লিস্ট আপনি এইভাবে করতে পারেন, হ্যাভ পারচেজড অ্যান আইটেম আউটস্ট্যান্ডিং 30 days, আউটস্ট্যান্ডিং 7 days। আচ্ছা, এইখানে হচ্ছে কি, ধরেন যদি এইটাতে যান, না এইখানে হলো আপনার অটোমেটিক্যালি দেখাবে। হ্যাঁ, ধরেন যে আপনি যদি এগুলোতে যান, এগুলো হচ্ছে একটা শর্টকাট আর কি। হ্যাঁ, যে আচ্ছা এখানে যদি আমি আবার একটু দেখাই, গ্রুপ কন্ট্যাক্টসে যাই, স্মার্ট লিস্টটা আপনার অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, যারা পেইড,
ইন দ্য লাস্ট ইয়ার, মানে 1 বছর ধরে যারা অলরেডি আপনার পেইড হচ্ছে, কাস্টমার মানে কি আপনার টাকা পেমেন্ট করবেন, আপনাকে পেইড হলে তাদের এখানে যদি ক্লিক করেন অটোমেটিক্যালি সেই পেইড ইয়েগুলো দেখতে পাবেন, আপনি পেইড কাস্টমারগুলো দেখতে পাবেন যাদের কোনো বাকি নেই। ওকে, তারপর ওভারডিউ 7 ডেজ, যাদের 7 ডেজ ওভারডিউ হয়ে গেছে, এখানে অটোমেটিক্যালি আপনি তো যখন ক্রিয়েট করবেন কোনো কিছু একটা ইনভয়েস করবেন বা যাই করবেন, আপনি তাকে নেট দিবেন না, নেট 30 নেট 50 দিবেন না, ওভারডিউ কতদিন হবে সেটা অটোমেটিক্যালি এখানে দেখা যাবে। আউটস্ট্যান্ডিং 30 ডেজ, তার আউটস্ট্যান্ডিং 30 ডেজ হয়ে গেলে সে তারা ওই লিস্টে চলে আসবে। হ্যাভ পারচেজড আইটেম, মানে আপনার যারা এখানে থাকবে হচ্ছে যারা কিনছে সবাই এখানে মোটামুটি থাকবে। ওকে, তার মানে হচ্ছে এই স্মার্ট লিস্টটা হচ্ছে একটা শর্টকাট। আপনি যদি ধরেন যে দেখতে চান যে আমার আউটস্ট্যান্ডিং 7 দিন পার হয়ে গেছে কাদের, আপনারা নোটিফিকেশন দিতে চান কথার কথা, তাহলে সরাসরি ওখানে ক্লিক করলেই দেখা যাবে। ওকে, তাহলে আমরা কাস্টমার সাপ্লায়ার এর মধ্যে কি কি আছে এটা বুঝলাম। এখন আমরা এটা অ্যাড করব। অ্যাড করব বলতে এখানে ধরেন যে কাস্টমার আর সাপ্লায়ার অ্যাড করার সিস্টেম একই। অ্যাড করার পরে আমি যখন তার সাথে ট্রানজাকশন করবো সে অটোমেটিক্যালি আমার ক্যাটাগরি হতে থাকবে। তাহলে আমরা যাব অ্যাড কন্টাক্টে। দেখেন এখানে অ্যাড কন্টাক্টে গিয়ে আপনার এখানে ইয়াতে আমরা কুইকবুকে কি দেখছিলাম, কুইকবুকে অনেক ইনফরমেশন ছিল, তার মধ্যে একটা ছিল মাস্ট, সেটা হচ্ছে কাস্টমার বা সাপ্লায়ারের নেম, ডিসপ্লে নেম, কি নামে তাকে আপনি চিনবেন। এখানেও কিন্তু সেম, এখানেও কাস্টমার এবং সাপ্লায়ারের নাম সেম। ধরেন ভাইয়ের এখানে আমি দিলাম একটা কাস্টমারের নাম জাকারিয়া, ঠিক আছে, শুধু এইটুকু দিয়েই আপনি 7 ক্লোজ করে দিলে এটা নিয়ে নিবে। যদি আপনার কাস্টমারের ডিটেল ইনফরমেশন থাকে এবং যদি আপনি দিতে চান, তাহলে এখানে আপনার বসাতে হবে সবকিছু ওই লিস্ট দেখে দেখে আস্তে আস্তে, বুঝতে পারলেন। এখানে কিন্তু সব ইনফরমেশন আছে, একটা কাস্টমারের যত ধরনের ইনফরমেশন লাগে সব আছে। বাট যদি আপনি শুধু নামটা থাকে তাহলে এটা আপনাকে 7 ক্লোজ নিয়ে নিবে। এখন যদি আমরা আপনার কন্ট্যাক্ট লিস্টে যাই, অল কন্ট্যাক্টে যাই, আসছে, ম্যানুয়ালি অ্যাড করলাম। এখন এটা কাস্টমার হবে না সাপ্লায়ার হবে এটা আমরা বুঝবো ট্রানজাকশন করার পরে, আপাতত কন্ট্যাক্ট লিস্টে থাকবে। তাহলে ম্যানুয়ালি কিভাবে অ্যাড করবেন সেটা তো ক্লিয়ার, এটা একদম কুইক বুকের মতোই, শুধু কুইক বুকে ইনফরমেশনটা একটু কম থাকে, এখানে ইনফরমেশন আরো ডিটেইলে আছে। ওকে, আচ্ছা আপনারা একটা মিনিট একটু ওয়েট করেন, আমি একটু পানি নিয়ে আসি। ভালো আছে? ক্লাস এটা বাদ দিয়ে 4টা হবে। সার্টিফিকেট বলতে ইনস্টিটিউটের, হ্যাঁ সেটা সার্টিফিকেট নেবেন। না জেরো তো একই, জেরো সার্টিফিকেট আপনাদের নিজেদেরকে নিতে হবে, জেরো সার্টিফিকেটের কোনো শর্টকাট নেই। এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, নেক্সট ক্লাসে আপনার দেখাই দিব এই জেরো সার্টিফিকেটটা কিরকম। জেরো সার্টিফিকেটের কোনো ওই যে এরকম কি বলে প্রশ্ন দিয়া অ্যান্সার দিয়ে পরীক্ষা দিবেন ওই সিস্টেম নাই। হ্যাঁ, জেরো সার্টিফিকেটটা হয় কি একটা করে লেসন থাকে ওদের, হ্যাঁ ওই লেসনটা পড়তে হয়, পড়ে তারপর অ্যান্সার দিতে হয়। এখন এটা প্রত্যেকটার জন্য ইউনিক। কুইকবুকে যেমন একটা কোশ্চেনের ফরম্যাট আছে যে এইভাবে, জেরোতে এই ফরম্যাট নেই। জেরোতে আপনার সার্টিফিকেট নিতে গেলে সময় লাগবে, আমার লাগে 7 থেকে 8 ঘন্টা।
আপনাদের 2 থেকে 3 দিন সময় লেগে যেতে পারে। আর যদি কষ্ট করে বসে থাকেন তাহলে একদিনে হবে, কিন্তু এটার পিছনে সময় দিতে হবে। কিরকম, ধরেন আপনার তো আসলে এত বড় প্যারাগ্রাফ বা এত বড় রচনা পড়ার সুযোগ নেই, মানে সময় নাই, আপনি এত পড়বেন কখন। কি করতে, এখানে ম্যাক্সিমামই থাকে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ধরেন 2টা গ্যাপ থাকে, 2টা গ্যাপ থাকে, নিচে 4টা অ্যান্সার থাকে। এখন কোনটা হবে, এটা এগুলো একরকম, এটার সংখ্যা খুবই কম। বেশিরভাগই থাকে হচ্ছে, না না টাইম টুইম নেই, আপনি 1 মাস ধরে করেন আস্তে আস্তে, সমস্যা নেই। যতটুকু করবেন ততটুকু সেভ করে রাখবেন। হ্যাঁ, এটা ফেল করার সুযোগই নেই, ফেল করতে পারবেন না। আপনি অ্যান্সার ভুল দিবেন, বলবো ভুল অ্যান্সার, যতক্ষণ সঠিক না আছে ততক্ষণ সঠিক করতেই থাকবেন। এটা তো এটা তো ভালো, কিন্তু এখানে আবার ব্যাপার আছে। ধরেন একটা কোশ্চেন বলছে যে নিচের যে 4টা সেন্টেন্স আছে, আমরা ওই যে স্কুল কলেজে রিঅ্যারেঞ্জ করছি না, কার পর কোনটা লাইন হবে, তো ধরেন যে এটা কার পর কোনটা আসবে, 4টা মানে কি, অর্ডার কয়টা হইতে পারে? কেন বল, 4টার অর্ডার হবে 64টা। হ্যাঁ, কোনটা কার পরে কোনটা দিবেন, একটা ভুল হলে আবার আরেক ভাবে করবেন। না না, ধরেন 4টা সেন্টেন্স, না এখানে ধরেন 4টা অপশন দিবে যে কার পর কোন অপশনটা আসবে। তো ধরেন আপনি প্রথমে একটা দিলেন ভুল হইলো, আবার একটা দিলেন ভুল হইলো, মানে আপনার সময়গুলো যাবে হচ্ছে এই জায়গাতে। আমার জন্য আর কি কত টাইম লাগতে পারে, রাইট, এক্স্যাক্টলি, সময়গুলো যাবে এই জায়গাতে। তো এইভাবে করে মানে ওইটাতে হচ্ছে ফেল করার কোনো অপশন নাই। জিরোতে হচ্ছে আপনি সময় দিবেন, মানে ও যখন আপনি ভুল করবেন তখন আপনাকে বলবে যে এই আর্টিকেল আবার পড়ো, তাহলে আবার না পড়ে আবার যদি ট্রাই করেন, তাই এইভাবে ট্রাই করতে করতে একসময় হবে। তো ওই, হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, নেক্সট ক্লাসে শুরু করেন। জিরোতে ফেল বলে কোনো অপশনই নেই। আপনি যতবার ভুল করতে থাকবেন ততবার বলবে যে হয় নাই আবার দাও, হয় নাই আবার দাও। জিরোতে 80টা প্রশ্ন থাকবে, 80টা প্রশ্ন থাকবে, এবং 80টা প্রশ্ন আপনাকে, আমি তো বলছি আমারই 7-8 ঘন্টা লাগে, তো আপনার মানে সারাদিন লেগে যায় আর কি, একটা নিয়ে বসলে হয়তো সারাদিন ধরে ট্রাই করতে করতে হয়ে যায়। হ্যাঁ, আপনাদের তো 2-3 দিন লাগবে। আবার অনেকেই আছে ধরেন যে একবারে বসে সবকিছু বাদ দিয়ে যা আছে শেষ করব, সকালে বসে বা রাত্রে বসে সকাল সকাল শেষ হয়ে যায়। হ্যাঁ, ওকে, তাহলে আমরা কি কন্ট্যাক্ট অ্যাড করা দেখলাম। এখন যদি আমরা কন্ট্যাক্ট ইম্পোর্ট করি, নিউ কন্ট্যাক্ট, আচ্ছা এটা সরি, এটা তো গেল নিউ কন্ট্যাক্ট, দেখলাম। এই 3 ডটে ক্লিক করলে দেখেন ইম্পোর্ট এক্সপোর্ট দুটোই আসবে। এখানে একটা সুবিধা হচ্ছে আমরা এক্সেলে এক্সপোর্টও করতে পারবো। এই কন্ট্যাক্ট লিস্টটা যদি আপনি এক্সপোর্ট করেন, বুঝেন না এটা, এখন তো বুঝবেন না, এখন তো সবাই আপনার কন্ট্যাক্টে আছে। যখন আপনি একটা ইনভয়েস করবেন তখন তো এর মধ্যে কাউকে না কাউকে আপনি সিলেক্ট করবেন, তাই না? যাকে আপনি কাস্টমার হিসেবে সিলেক্ট করবেন, মানে ইনভয়েস করবেন যার নামে, সে তখন এই যে আপনার কন্ট্যাক্ট লিস্ট যদি এখানে আসেন, তখন এই যে কাস্টমার আছে না, এই কাস্টমার লিস্টে অটোমেটিক ঢুকে যাবে, আপনাকে ঢুকাতে হবে না। ওকে, যেমন কুইকবুকে আপনি কাস্টমার লিস্ট আলাদাভাবে ইম্পোর্ট করছেন আর সাপ্লায়ার লিস্ট আলাদাভাবে ইম্পোর্ট করছেন, এখানে কাস্টমার সাপ্লাই আলাদা নেই, এখানে একই। বাট এখানে যেটা হবে, এখন এমন যদি হয় কখনো যে লোক আপনার কাস্টমার সেই আপনার সাপ্লায়ার, সেটা কিন্তু আবার হবে না। তখন ওই লোকের নামের শেষে কিছু একটা অ্যাড করে দিতে হবে, অ্যাড করে তাকে কি করতে হবে, এখানে কন্ট্যাক্টে অ্যাড করে নিতে হবে তাকে আগে, এই যে নিউ কন্ট্যাক্টে গিয়ে, তারপরে তাকে আপনার ধরেন একজনকে আপনি ধরেন এই যে কার নাম বলি, এই যে ক্লার্ক, এই ক্লার্ককে আপনি একটা ইনভয়েস করছেন, মানে কি সে আপনার কাস্টমার, এখন কোন একটা প্রয়োজনে তার কাছে আপনার কিছু একটা কিনতে হচ্ছে, তাহলে সে কি হবে, সাপ্লায়ার। তখন আপনি এটা দিলে কিন্তু তখন নিবে না, যে বলবে যে এটা তোমার অলরেডি কাস্টমার লিস্টে আছে, সাপ্লায়ার হিসেবে কেমন অ্যাড করবা। তখন আপনার অ্যাড নিউতে গিয়ে এখানে, হ্যাঁ, এই যেটা ব্রেড ক্লার্কের পাশে আপনি ধরেন যে সাপ্লায়ার একটা অ্যাড করলেন বা কিছু একটা অ্যাড করলেন যাতে আপনি বুঝতে পারেন সাপ্লায়ার, দিয়ে অ্যাড করে তারপর তাকে অ্যাড করতে হবে। কুইকবুকও কিন্তু তাই, একই নামে কিন্তু আপনি কাস্টমার এবং সাপ্লায়ার করতে পারবেন না, নাম একটু না একটু চেঞ্জ করতেই হবে, কারণ একই ব্যক্তি আপনার ইনকাম এবং একই ব্যক্তি আপনার এক্সপেন্স তো হতে পারে না।
ব্যাপারটা কি স্যার ভাই এরকম যে সেলস করতে গেলে আমার শুধু কাস্টমারগুলো শো করবে আর পারচেজ করতে গেলে আমার সাপ্লায়ারগুলো শো করবে আমি কিছু না, যখন যখন এখানে সবই শো করবে, যখন আপনি মানে ইয়ে করে ফেলবেন, ক্যাটাগরি করে ফেলবেন, একজনকে আপনি কাস্টমার হিসেবে অ্যাড করে ফেলছেন, ইনভয়েস করে ফেলছেন, তখন আর এই টোটাল লিস্টে তাকে শো করবে না ইনভয়েস করার সময়, সরি বিল করার সময়। বিল মানে কি, সে আপনার সাপ্লায়ার, তাই না? বিল মানে সে আপনার সাপ্লায়ার, তখন আর তাকে আর শো করবে না। ওকে, আচ্ছা আমরা এটা কি করতেছিলাম, আমরা এটা এক্সপোর্ট করতেছিলাম না? সেভ কন্ট্যাক্ট সেভ। তার মানে এই যে ভাইয়া যে অ্যাড করছে, এগুলো আমি ইম্পোর্ট করাটা দেখাবো। ভাইয়া যে অ্যাড করছে সেটা আমরা আগে এক্সপোর্ট করলাম, যে আপনার কন্ট্যাক্ট লিস্টটা এক্সপোর্ট করলে কেমন দেখা যাবে দেখছেন? এটা কিন্তু কুইকবুকের মতোই। কুইকবুকে কি থাকে, ডাউনলোড দ্য ফরম্যাট, আর এখানে আপনি অর্গানাইজ করে নিয়েছিলাম যে এটা হয় এটা হয়। হ্যাঁ এখানেও তাই হবে, কিন্তু এখানে আপনি ফরম্যাটটা পাবেন কোথায়? এক্সপোর্ট করতে হবে। ওকে, এটা ধরেন আমি এক্সপোর্ট করলাম। এখন আমাদের কাছে যে ডাটাটা আছে এটা একটু দেখি। আচ্ছা, এটা টেমপ্লেট, এটা ওইটাই। এই যে এই ডাটাটা আমাদের কাছে আছে, এই এই ফোল্ডারটাকে আমি শেয়ার করছিলাম আপনাদের সাথে, যে ফোল্ডারটা আপনাদের সাথে শেয়ার করছিলাম তাদেরকে এগুলো আছে নাই মনে হয়, এগুলো আমি শেয়ার করে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। আচ্ছা দেখেন এখানে কি বলছে, আচ্ছা আমার মিটিংটা আছে তো, অনলাইনে সবাই আছে তো? আচ্ছা অনলাইনে যারা আছেন আপনাদের মিটিংটা শেষ হয়ে যাবে, আমি লাইনটা কেটে নতুন লিংক দিচ্ছি, আপনারা একটু জয়েন করেন। হ্যাঁ, হচ্ছে। প্রবলেম হচ্ছে আমার ফেসবুকটা এখানে লগ ইন হচ্ছে না, যার কারণে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজটা দিয়ে মোবাইল থেকে দিতে হচ্ছে। প্রতিদিন একটা না একটা প্রবলেম থাকেই। ওকে, তাহলে আমরা বাকি ক্লাসে চলে যাই। তাহলে আমরা এক্সপোর্ট করে কি পেলাম, ফরম্যাটটা পেলাম। আর আমি এই ইয়াটা আপনাদেরকে এখনই শেয়ার করে দেই, পরে যদি ভুলে যাই। হ্যাঁ, ফুল ড্রাইভটাই দিব। এখানে দেখেন আপনাদের কি আছে, কন্ট্যাক্টস আছে, কন্ট্যাক্টস দুই তিনটা আছে। আচ্ছা, ওপেনিং ব্যালেন্স, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আচ্ছা সবগুলোই দিয়ে দিচ্ছি। যদি কোনো কিছু দুইটা থাকে আপনারা ওটা সর্ট করে নিয়েন। এটা আবার আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে তারপর আপনাদেরকে দিতে হবে। না, আপনাদের ফেসবুক গ্রুপেই দিচ্ছি, মানে আমার এখান থেকে ফেসবুকটা আমি লগ ইন করতে পারতেছি না, যার কারণে আমার হোয়াটসঅ্যাপে নিয়ে তারপর আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা যেটা পেলাম একটু দেখি সবাই। আমরা হচ্ছে এই যে এইটা যে আছে, হ্যাঁ
এইটা কিন্তু আপনার ইয়াতে দেওয়া আছে, যে আমি যে একটু এখন এইমাত্র যে আপনাদের মানে ড্রাইভ লিঙ্কটা দিলাম না, ওই ড্রাইভ লিঙ্কে কিন্তু এই ইনফরমেশনগুলো দেয়া আছে। এইটা হচ্ছে কি, এটা ধরেন ক্লায়েন্ট আমাকে পাঠাইছে যে ভাই আমার কাস্টমার এবং সাপ্লায়ার আমার হচ্ছে এগুলো। এখানে দেখেন স্টার দেওয়া আছে কোনটাতে, স্টার দেওয়া আছে শুধু কন্ট্যাক্ট নেমে। কিন্তু আপনার যেটা বলছিলাম যে শুধু কন্ট্যাক্ট নাম থাকলেই এটা করা যাবে, মানে সেভ করা যাবে, বাকি ইনফরমেশন গুলো হচ্ছে অপশনাল। তার মানে এখানে স্টার দেওয়া আছে কোনটাতে, কন্ট্যাক্ট নেম, মানে এটা লাগবে। আপনি সব দিচ্ছেন শুধু কন্ট্যাক্ট নেম দেন নাই, তাহলে হবে না। আচ্ছা, এইটা হলো আমার কাস্টমারের ডাটাবেস, ঠিক আছে। আর আমার ফরম্যাট কোনটা, ফরম্যাট। আচ্ছা, যদি আমি কন্ট্যাক্ট টেমপ্লেট, এইটা ফরম্যাট, আমি যেটা ডাউনলোড করছি না ওইটার এটা কিন্তু সেম জিনিস। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি, যেটা ডাউনলোড করছি ওইটার এটা সেম জিনিস। এখন আপনারা কি করবেন, এইটা আপনারা নিজেরা বুঝতে পারবেন সহজেই। সেটা হচ্ছে কি, যে আমরা যে আপনার যে ইয়েটা দিচ্ছি, ফরম্যাটটা দিচ্ছি, এটা ক্লায়েন্ট আপনাকে পাঠাইছে, তাই না? এখানে কিন্তু ওই ফরম্যাটের মধ্যে সব দেওয়া নাই, ওর যা যা ইনফরমেশন আছে সেটাও দিচ্ছে। এইটা আমরা কি করব, কুইক বুকের মধ্যে সেম আমরা এই যে টেমপ্লেটটা এখান থেকে নিব, অথবা এক্সপোর্টে গিয়ে টেমপ্লেটটা আমরা ডাউনলোড করব। করে দেখেন প্রথম ঘরে আছে কি, কন্ট্যাক্ট নেম। তাহলে আমরা আমাদের ওখান থেকে কন্ট্যাক্ট নেমটা কপি করে এখানে বসাবো। বুঝতেছেন তো, কুইক বুকে যেভাবে করছি আমরা ওইভাবে। তারপর কি আছে, ইমেল অ্যাড্রেস। তাহলে আমরা কি করব, এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা নিয়ে ওখানে বসাবো, সেম কুইক বুকের মতো। মানে কি, আমরা এই যে উপরের যে 1 নাম্বার রোটা, এটা কিন্তু ডিলিট করব না। এই যে অ্যাকাউন্ট নাম্বার নাই জন্য ডিলিট করে দেবো, তা কিন্তু করা যাবে না। যেখানে যা আছে তাই থাকবে, শুধু এই ঘরগুলোর মধ্যে আমরা এখানে বসাই দিব। আমরা একটু আগে যে কন্ট্যাক্ট অ্যাড করছি, আমরা উপরে নামটা দিছি আর নিচে বক্সগুলো পাইছি না, সেই বক্সগুলো এখানে জাস্ট কলাম আকারে আছে। বুঝছেন? সেই বক্সগুলো এখানে কলাম আকারে আছে। জাস্ট এটা এই ফরম্যাটটাতে, জিনিসটা কিন্তু সহজ। এই ফরম্যাটটাতে আমরা ওই কাস্টমারের ডাটাবেস থেকে এখানে যে ঘরে যেটা আছে খালি সেটা সেখানে বসাই দিব। এই কাজটা আমরা আগে করছি না, পারবো তো নাকি? তাহলে এটা সেভ করে কি করব না, তখন হবে কি বলেন তো, ধরেন আপনার যে বক্সটাতে আমরা যেটা নাম লিখছি তারপর লিখছি না, একটা একটা করে আছে না, ধরেন একটাতে আছে হচ্ছে অ্যাড্রেস, একটা আছে পোস্ট কোড। আপনি ধরেন অ্যাড্রেসটা নাই, পোস্ট কোড আছে, আপনি অ্যাড্রেস কলামটা ডিলিট করে দিলেন, তাহলে পোস্ট কোডটা চলে যাবে এক ধাপ উপরে, মানে ওই অ্যাড্রেসের জায়গায় পোস্ট কোড ঢুকে যাবে। যদি ওটা আপনি ডিলিট না করেন, তাহলে ওই অ্যাড্রেসের ফাঁকা জায়গায় ফাঁকাই থাকবে, পোস্ট কোডের জায়গায় পোস্ট কোড থাকবে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন ধরেন এইটা যদি আমরা ইম্পোর্ট করি, তাহলে জাস্ট এই ইম্পোর্টে যাব, গিয়ে আমরা যে ফাইলটা রেডি করছি, কোনটা রেডি করছি, আমাদের কাস্টমারের ডাটাবেসটা দেখে আমরা ওই যে এক্সপোর্টের যে ফাইলটা রেডি করছি সেইটা এখানে, আচ্ছা এখানে ডাউনলোড টেমপ্লেটও আছে, টেমপ্লেট ডাউনলোড করা যাবে। জাস্ট এই যে সিলেক্ট ফাইলে দিব, দিয়ে এখান থেকে সিলেক্ট করে নেক্সট করে আপলোড করে দিব। বাইরটা আপলোড করা আসার জন্য আমি করলাম না। এটা কি আমরা বুঝতে পারছি কিভাবে আপলোড করব? না না, এটা থাকবে। কি করছেন আবার বলেন তো? ওইটা তো মূলত আলাদা হবে না। আপনি ওখানে স্মার্ট লিস্ট থেকে কাস্টমার সাপ্লাই আলাদা করতেছেন, ঠিক আছে, কিন্তু তাহলে কি ওখানে শো করতেছে? এটা যখনই আপনি ট্রানজাকশন করবেন ওই লিস্ট ঠিক থাকবে না। ওখানে যদি কিছু দেখায়ও, এখনো ধরেন এখন একটা সাপ্লাই নামে লিস্টে একটা দেখাচ্ছে, ও কিভাবে জানে এটা সাপ্লায়ার? আপনি তো এখনো কিছু করেন নাই। ও একটা স্মার্ট লিস্টে একটা কিছু ডিফল্ট একটা কিছু দিয়ে রাখছে। এখন যেটা সাপ্লায়ার হিসেবে দেখাচ্ছে, ওর নামে যদি আপনি একটা ইনভয়েস করেন, তখন দেখুন অটোমেটিক্যালি ও কাস্টমার লিস্টে চলে আসছে। না না, স্মার্ট লিস্টে আপনার কোনো ফিক্স কিছু নাই। স্মার্ট লিস্ট আপনি দেখারই দরকার নেই আপাতত। স্মার্ট লিস্টটা হচ্ছে আপনার কার্যক্রমের উপর বেস করে ও একটা আপনাকে দেখাবে যে এটা এরকম।
আমরা আমরা ইয়াতে ড্যাশবোর্ডে যেটা দেখি না, ড্যাশবোর্ডে কি আমরা কোনো কিছু নিয়ে আসি, জাস্ট কি কি থাকবে এটুকু সিলেক্ট করে দিই, বাট ওখানকার অ্যানালিটিক্স গুলো তো ড্যাশবোর্ডে অটোমেটিক্যালি দেখায়, তাই না? এইরকম আর কি। স্মার্ট লিস্টটা আসলে আপনাদের অত বেশি দেখার দরকার নেই। আপনারা দেখবেন অল কন্ট্যাক্টস, সাপ্লায়ার আর কাস্টমার। আর গ্রুপ যেটা করবেন আপনারা আপনাদের মতো, এটা তো কাস্টমাইজেবল। গ্রুপটা আপনারা দেখবেন যে আপনাদের কোন গ্রুপে আপনি কাকে রাখছেন, এই তো। ওকে, হ্যাঁ না ওইটা ভাইয়ের তো ওখানে কাস্টমার অ্যাড করা আছে, সেম জিনিস। ডাউনলোড টেমপ্লেট দিলেও ওই একই জিনিসই আসবে, আপনি টেমপ্লেট ডাউনলোড করেই করেন, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কি আমরা কাস্টমার মানে আমরা কন্ট্যাক্ট অ্যাড করতে পারবো? কন্ট্যাক্ট অ্যাড করতে পারবো এখন? আচ্ছা, এরপরে আসেন আমরা 10:30 বেজে গেছে না, আমরা আরেকটা জিনিস দেখাই আজকে ছাড়বো, সেটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যদি আমরা আমাদের এখানে আসি, দেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আচ্ছা এটা না এটা, ওকে। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কই গেল? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা বিজনেস থেকে যদি আমরা নিচের দিকে আসি, দেখেন এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দেখা যাচ্ছে, এটা হলো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সেন্টার। আমরা ইয়াতেও কিন্তু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস পাইছিলাম না কুইক বুকে? প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে অ্যাড না করলে আপনি পাইছেন কই? অ্যাড তো করছি আমরা, তাই না? তো এটাও এরকমই। এখানে দেখেন, এখানে কয়েকটা জিনিস আছে, একটা হলো ইম্পোর্ট, একটা এক্সপোর্ট, আর একটা হচ্ছে নিউ আইটেম। নিউ আইটেম মানে কি, আমরা সিঙ্গেল সিঙ্গেল যেভাবে অ্যাড করি সেভাবে অ্যাড করব নিউ আইটেম। আর একটা হচ্ছে ইম্পোর্ট, মানে যদি আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ইম্পোর্ট করি। আর এক্সপোর্ট মানে যেটা ইম্পোর্ট করা আছে সেটা যদি আমরা এক্সপোর্ট করতে চাই, আমার লিস্টে কি কি আছে, আমরা সঙ্গে ইনভেন্টরি মিলাই না, আমার লিস্টে কি কি আছে দেখার জন্য এক্সপোর্ট করতে পারি। তাহলে আমাদের প্রথমে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কোথা থেকে আসবে? বিজনেস থেকে। একদম নিচে আছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এখানে এসে আমরা যেটা করব, নিউ আইটেমে যাবো, এই কোনায় নিউ আইটেম। নিউ আইটেমের আসলে বলতেছি কি, প্রোডাক্ট কোড। প্রোডাক্ট কোড থাকবে কি, এটা কি বলছে দেখেন, রিকোয়ার্ড। প্রোডাক্ট কোড লাগবে। আপনার চার্ট অফ অ্যাকাউন্টে যেমন কোড রিকোয়ার্ড লাগবেই, এখানেও প্রোডাক্ট কোড রিকোয়ার্ড লাগবেই। ওকে, তারপর প্রোডাক্ট নেম, ট্র্যাক ইনভেন্টরি আইটেম, একটা হলো পারচেজ, একটা সেলস। দেখেন এখানে অপশন, মানে আপনার সেকশন কয়টা? সেকশন হচ্ছে প্রোডাক্টের কোড আর নাম, মানে স্টুডেন্টের নাম আর রোল নাম্বার লাগবেই। তারপর সেই স্টুডেন্টের কি লাগবে, পারচেজ আর সেলের ইনফরমেশন লাগবে। মানে আপনি কত টাকায় কিনতেছেন, কত টাকায় বিক্রি করতেছেন, এই ইনফরমেশন না দিলে ওকে লাভ ক্ষতি হিসাব করতে পারবে? প্রফিট এন্ড লস পারবেও? তার মানে এই দুটো ইনফরমেশন আমার লাগবে। তো প্রথমে আমরা প্রোডাক্টের নাম দিচ্ছি। ধরেন আমি, আমাদের এটা কি কম্পিউটার সেলস এন্ড সার্ভিস না? ধরেন আমি দিলাম কিবোর্ড, এটা হলো আমার কি প্রোডাক্ট, আমি কিবোর্ড বেচবো, তাই তো? এটা কিবোর্ড নামে একটা প্রোডাক্ট। এখন এটা কোড কত? কোড ধরেন দিলাম 1001, 1001 নম্বর কোডের প্রোডাক্ট। আমরা বিভিন্নখানে গেলে কিন্তু কত কোডের প্রোডাক্ট, যেমন ধরেন আপনি যদি একটা বাটায় একটা জুতা কিনতে চান, ওরা কিন্তু জুতার নাম বলে না, ভাই এই জুতাটা আনো, ওরা ওই প্যাকেটের গায়ে কোড, এত কোডের জুতাটা আনো, এত কোডের জুতা 9 নাম্বার সাইজ, তো সাইজটা বলে দেয়। তো এটা হচ্ছে সেই প্রোডাক্ট কোড। মানে আপনি যদি এখানে কিবোর্ড না বলে 1001 বলেন, তাহলে বোঝা যাবে এটা কিবোর্ড। ওকে, আচ্ছা এই যে ট্র্যাক ইনভেন্টরি আইটেম, এটা আমি পরে বলতেছি। কস্ট প্রাইস, এটা কিনছেন কততে? ধরেন আমি এটা কিনছি 15 টাকায়, কেনা আমার, ঠিক আছে। এখন পারচেজ অ্যাকাউন্ট কি হবে বলেন তো? হুম, এক্সপেন্স আর কস্ট অফ গুড সেলস এর মধ্যে তফাৎটা কি বলেন? না না, এখানে পারচেজ অ্যাকাউন্ট হবে কস্ট অফ গুড সোল্ড। ও সরি, দাঁড়ান, পারচেজ অ্যাকাউন্ট, হ্যাঁ কস্ট অফ গুড সোল্ড, আর এই সেলস হবে ইনকাম। আচ্ছা যাই হোক, আমি এটা কেন হবে আমি বলতেছি। এটা ভ্যাট আমি নো ভ্যাটে দিলাম আপাতত, যেহেতু ভ্যাট আমি প্রতিবারে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। এটা কেন আর এটা কেন আমি বলতেছি এটা, হ্যাঁ আগে সেলস প্রাইসটা বসাই নি। সেলস প্রাইস হচ্ছে 20 টাকা, হ্যাঁ। এটার ইনকামটা কি হবে বলেন তো? সরি, এটার অ্যাকাউন্টটা কি হবে? অ্যাকাউন্ট হবে সেলস, ঠিক আছে। নো ভ্যাট দিলাম, কিবোর্ড, ঠিক আছে। এখন এখানে দিব আমি ট্র্যাক ইনভেন্টরি আইটেম।
এখানে দেখেন যখনই আমরা টিক দিছি এখানে একটা ইনভেন্টরি অ্যাকাউন্ট চলে আসছে। আপনি যেটা বলছেন এক্সপেন্স, যদি আপনি এখানে ট্র্যাক না করেন তাহলে কি হবে, ধরেন আমরা এটা তো কিনবো ফার্স্টে, আপনি এটা বিক্রি করার আগে আপনার ইনভেন্টরি আনতে গেলে কিনতে হবে না, কেনাটা যদি আপনি এক্সপেন্স দেখান, নর্মালি এটা এটা আমার এই যে প্রোডাক্টটা ইনভেন্টরিটা আমার কি, ইনভেন্টরি আমার অ্যাসেট, কারেন্ট না হোক ধরেন আমার অ্যাসেট, ইনভেন্টরি আমার অ্যাসেটে আসবে। যদি আপনি এটা এক্সপেন্স দেখান তাহলে কি হবে, যদি আপনি ইনভেন্টরি না হিসেবে করে এক্সপেন্স হিসেবে দেখান, এটা পারচেজ হিসেবে দেখাইলেন এক্সপেন্স, তাহলে শুরুতেই আপনার কি হলো, চলে গেল, ধরেন আপনি 2 লাখ টাকার প্রোডাক্ট কিনছেন, শুরুতে আপনার 2 লাখ টাকা এক্সপেন্স। এখন এই 2 লাখ টাকা কি আপনি একবারে সেল করবেন? এই মাসে করছেন 10,000, কথার কথা 2 লাখ টাকার মধ্যে, না ধরেন আপনি 20,000 টাকার প্রোডাক্ট কিনছেন, এই মাসে 10,000 করছেন, তাহলে আপনার প্রফিট অ্যান্ড লসে কি দেখাবে, আপনি 10,000 টাকা লসে আছেন। কিন্তু যখন আপনি এটা ইনভেন্টরি হিসেবে আপনার এখানে আনবেন তখন এটা হয়ে যাবে কি আপনার অ্যাসেট, তখন কিন্তু আপনার এটার এক্সপেন্স হবে না, তখন কিন্তু আর লস হবে না, তখন আপনি যে 10,000 টাকা বিক্রি করবে 10,000 টাকা আপনার লাভ হবে। তার মানে কি, আপনি যখন ইনভেন্টরিতে কিছু আনতে যাবেন অবশ্যই সেটা আপনার অ্যাসেট হিসেবে কাউন্ট করতে হবে। এবং এই ট্র্যাক ইনভেন্টরিতে দিলে সে আপনার ইনভেন্টরি ট্র্যাক করবে, মানে আপনি এখন 20টা প্রোডাক্ট কিনছেন, বিক্রি করছেন 4টা, থাকবে 16টা, এই যে থাকবে 16টা বা এই যে 4টা বিক্রি করলেন, এটা ট্র্যাক করবে কোথা থেকে, এই যে যদি ট্র্যাকিং এ না রাখেন তাহলে আপনি বুঝতেও পারবেন না, আপনার ঝামেলা কয় দিকে হবে বলেন। অনেক কাস্টমার আছে, মানে অনেক ক্লায়েন্ট হবে আপনাদের, যারা এইটা করবে ঠিকই কিন্তু এই জায়গায় টিক দিবে না, টিক না দেওয়ার কারণে প্রতি মাসে কোম্পানি লসই করবে, কারণ ও যা করবে সবই তো এক্সপেন্স, ও তো আর ইনভেন্টরি অ্যাসেট হিসেবে ঢুকতেছে না, তো ওর প্রতি মাসে খালি লসই দেখাবে, ও আপনার কাছে আসবে যে ভাই আমার কোম্পানিতে খালি লস দেখায়, কাহিনীটা কি? কাহিনী হচ্ছে একটা ছোট টিকের মধ্যে, বুঝতে পারছেন কি জিনিসটা? মানে এই টেকনিক্যাল বিষয় কেউ না বুঝলে আমাকে একটু বললেন যে বুঝতেছি না। সেটা তো অন্য হিসাবে যাবে, সেটা তো আর ইনভেন্টরিতে আসবে না। ইনভেন্টরি কোনটা আসবে, যেটা আমরা বিক্রি করব, ধরেন ওনার একটা এক্সপেন্স, ধরেন অফিস এক্সপেন্স, স্টেশনারি কিনবে, তখন সেটার এই যে অ্যাকাউন্ট হয়ে যাবে ইনভেন্টরির ওই চার্ট অফ অ্যাকাউন্ট, তখন কিন্তু সেটার আপনার এই যে ইনভেন্টরিতে থাকবে না, তখন ওটা কি হবে, স্টেশনারি চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাবে, এক্সপেন্সে চলে যাবে, বুঝছেন? এইটা যাতে এক্সপেন্সে না যায় এই জন্য কিন্তু আমাদের এটা ইনভেন্টরিতে আনা। ওকে, তাহলে এই পর্যন্ত কি আমরা বুঝতে পারলাম? এই ভিডিওগুলো 2-1 বার করে আমার প্রশ্ন আছে ভাইয়া। জি বলেন। আচ্ছা, আমাদের আমরা যখন বাংলাদেশের কন্টেক্সট চিন্তা করি, আমরা একই প্রোডাক্ট যখন কিনি তখন যে কোনো সময় কিন্তু মার্কেট ব্যবহারের কারণে মার্কেট রেট কিন্তু চেঞ্জ হয়। সেক্ষেত্রে কি করে একটা কিবোর্ড আমি এক সময় কিনলাম 15 টাকা দিয়ে, অন্যান্য সময় আমি কিনলাম 16 টাকা দিয়ে। তো আমার আগের ইনভেন্টরিতে আগের মাল আছে, পরের মাল আছে, বা সেলিং প্রাইস সেটা আমি এখানে 20 টাকা দেওয়া আছে, কোনো কারণে মার্কেট প্রাইসের কারণে বেশি মুনাফা করার জন্য মালিক যেটা করে অ্যাকচুয়ালি, তখন সেটা সেলিং প্রাইসটা বাড়িয়ে দেয়। এখানে যদি ফিক্সড করে ফেলি সেক্ষেত্রে তো একটা ডেভিয়েশন সৃষ্টি হবে, তো এটা নিয়ে মিটিগেট করা যাবে। এটা আপনাদের কুইক বুকে বলে নেই আপনাদেরকে, এটা বলার তো কথা আমার। আচ্ছা যাই হোক, যদি না বলে থাকি বলতেছি, সেটা হচ্ছে একই প্রোডাক্ট আপনি এই মাসে কিনছেন 20 টাকায়, এখন আগামী মাসে যা দেখলেন প্রোডাক্টের দাম হয়ে গেছে আপনার 25 টাকা, আপনার বিক্রি করতে হবে 30 টাকা, কথার কথা বলতেছি, হ্যাঁ? তাহলে কি করতে হবে, আপনার যদি আপনি সেম নামে দেন তাহলে একে হলো আপনার রেট মিলবে না, দ্বিতীয় হলো আপনার 2 ধরনের প্রোডাক্ট মিক্স আপ হয়ে যাবে। ওকে, যার কারণে আপনার ইনভেন্টরিতে যে নেম আছে, নেম, এই নেমটা আপনাকে চেঞ্জ রাখতে হবে, কিবোর্ডই রাখবেন, কিবোর্ড রেখে এখানে আপনাকে নতুন একটা কিছু দিতে হবে, অথবা কোড চেঞ্জ করতে হবে। আপনার আগের প্রোডাক্ট হচ্ছে 1001, আপনার নতুন আইটেমের প্রোডাক্ট হচ্ছে 1002। ক্লিয়ার? একদম হ্যাঁ। কোনো কারণে মার্কেট ক্রাইসিসের কারণে, ইনফ্লেশন কিংবা ডলার ক্রাইসিসের কারণে, ফ্লাকচুয়েশনের কারণে আমার পুরাতন প্রাইস কেনা 15 টাকায় কেনা, কিন্তু মার্কেট প্রাইস এখন বেড়ে গেছে, কিন্তু আমি যখন ডাটা ইন করতেছি তখন 20 টাকা দিয়েছি, এখন যেহেতু মার্কেট প্রাইস বেড়ে গেছে তখন আমি তো বেশি দামে বিক্রি করব, সেক্ষেত্রে কি করব? আচ্ছা, মানে আপনার আগের স্টক এখন ধরেন আপনি কম রেটে বিক্রি করতে যাচ্ছেন, তাই তো? বেশি রেটে বিক্রি করতে যাচ্ছি। বেশি রেটে বিক্রি করতে যাচ্ছেন,
তাহলে আপনাকে এডিট করে যে আপনার সেলস প্রাইস আছে সেলস প্রাইস বাড়াই দিতে হবে। আগের গুলো যেগুলো আপনি সেল করছেন, একটা জিনিস নরমালি চিন্তা করেন, যেগুলো সেল করছেন সেগুলো অলরেডি আপনার স্টেটমেন্টে চলে আসছে, সেগুলো কিন্তু আর নতুন করে ইফেক্ট ফেলবে না। যেগুলো আপনি সেল করে ফেলছেন সেগুলো কিন্তু একটা জার্নাল ভিতরে ভিতরে হয়ে গেছে, সেগুলো আপনার ব্যালেন্স শিট থেকে শুরু করে ইনকাম স্টেটমেন্টে অলরেডি চলে আসছে। হ্যাঁ, সেগুলোর আর কোনো ইম্প্যাক্ট পড়বে না। আপনি নতুন যেটা এডিট করে দাম বাড়ায় দিবেন বা কমায় দিবেন, সেইটার ইম্প্যাক্ট নতুন করে আপনার স্টেটমেন্টে পড়বে। ওকে, বুঝতে পারছেন? তার মানে ভাই যে দুটো প্রশ্ন করছে, দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু আছে। একটা হচ্ছে যে যদি আপনার, একটা হলো যে আপনি একটা জিনিস 20 টাকায় কিনছেন, পরের মাসে আপনি কিনতে যা দেখতেছেন দাম বেড়ে গেছে, তখন কি করবেন? আপনি হয় সেটার এই নাম চেঞ্জ করবেন, কিবোর্ডের পাশে নিউ রেট বা নিউ ইনভেন্টরি বা নিউ কিছু একটা দিবেন, অথবা এই যে এই কোড নাম্বারটা চেঞ্জ করবেন। তাহলে হবে কি, আপনি কিবোর্ডের, ধরেন কিবোর্ডের কোড আপনি করতেছেন 100 দিয়ে, তাহলে 1001 হচ্ছে আপনার কোন মাসের প্রোডাক্ট, ধরেন এটা মে মাসের প্রোডাক্ট, জুনে দিয়ে দেখতেছেন আপনার প্রোডাক্টের দাম 10 টাকা বেড়ে গেছে, তাহলে জুন মাসে আপনি 1002 দেন কিবোর্ডের নাম, কিবোর্ডের কোড। তাহলে কি হবে, আপনি বুঝতে পারবেন, এটা কিন্তু আপনার বুঝতে হবে যে এই 1002 হচ্ছে আমার জুন মাসের প্রোডাক্ট, এটা আমার নতুন রেটের আইটেম। অথবা আপনি নামের পাশে জুন নিউ রেট দিয়ে লিখে রাখতে পারেন, এটা তো আপনার বোঝার জন্য, এটা তো কাস্টমারের দেখার দরকার নেই। ওকে, আমার তো মনে হচ্ছে একটু জটিলতা সৃষ্টি হতে পারে, কারণ এখানে আমি যদি একই নাম বারবার করি করে যায়, এটা কি অ্যাকসেপ্ট করবে যে আমার কোড নাম্বার সেম থাকবে? আমি যদি কিবোর্ড আগে অ্যাকসেপ্ট করা আছে কিবোর্ড নামে, পরবর্তীতে যদি কিবোর্ডে নিউ লিখি তাহলে সেটা কি অ্যাকসেপ্ট করবে? এটা যদি স্যাম্পল দেখেন আমাদের ধারণা ভালো হয়। ভাই জিনিসটা খুব সহজ, একটা জিনিস সহজভাবে বুঝেন। অবশ্যই 2 নামে আসবে, অবশ্যই 2 নামে আসবে। না ভাই, জেরোতে যদি আপনার সবই করা যাইতো তাহলে জেরো আপনি কেন $30 দিয়ে কেন কিনবেন? আপনি তো নিবেন তখন হচ্ছে কাস্টমাইজ অ্যাকাউন্ট, আপনি ইআরপি নিবেন, আপনি এটা কেন নিবেন, তাই না? আচ্ছা, এখানে যেটা হচ্ছে কি, ভাই যেটা বলছে, মানে এটা একটু আপনাদের বোঝার ইয়া হচ্ছে কিনা, নাম যখন চেঞ্জ করবেন আপনার কোড নাম্বারও অবশ্যই চেঞ্জ করতে হবে, কিন্তু আপনি নাম সেম রেখে কোড নাম্বার চেঞ্জ করতে পারবেন, নাম সেম রেখে কোড চেঞ্জ করতে পারবেন, কিন্তু নাম চেঞ্জ করে কোড সেম রাখা যাবে না, মানে আবার একটা নতুন নিউ আইটেম হয়ে যাবে। নিউ আইটেম হয়ে যাবে, রাইট। আপনি যেভাবে বুঝেন, আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি যেভাবে বুঝতে পারেন, যদি আপনার কোড কিন্তু মাস্ট চেঞ্জ করতে হবে, নাম চেঞ্জ করলে কোড চেঞ্জ করতে হবে, কিন্তু কোড চেঞ্জ করলে আপনি নাম নাও চেঞ্জ করতে পারেন, যদি আপনার মানে ওইরকম ক্যাপাবিলিটি থাকে যে আমি, হ্যাঁ। প্রবলেম হচ্ছে এখানে আপু আছে আরেক ব্যাচের, ওনাকে ওনার অনুরোধ রাখতেছে, আমি ওনাকে দিছি, এখন ওনাকে আলাদা করে লিঙ্ক দিয়ে ওটা ভুলে যাই মাঝে মাঝে। গ্রুপে লিঙ্ক দিয়ে আমি তো মনে করি যে সবাই আছে। হুম, রাকিব ভাই আছেন? আচ্ছা, আমাদের এখানে আপু প্রশ্ন করছে যে আপনি কি রেগুলার মার্কেট প্লেসে কাজ করতেছেন কিনা, বলেন আপনি সরাসরি। এটা তো হচ্ছে প্রথম ওইটা পাইছিলাম, কাজ করছি, এরপর একটা নক পাইছিলাম, ওই বায়াসের নক দিয়ে যে গায়েব হয়েছে, আর কোনো প্রশ্ন বলো, এরপরে এখন পর্যন্ত আর পাই নাই। আরো বলে, আপনার বায়ার শুধু নক দিয়ে গায়েব হবে না, বায়ার কাজ দিয়েও গায়েব হয়ে যাবে। বায়ার আপনাকে কাজ দিবে, টাকা পয়সা অ্যাড করবে, সব ঠিক আছে, তারপরে এখন আপনার কিছু ইনফরমেশন দরকার, ওরে আপনি নক দিচ্ছেন, আপনার টাইম শেষ হয়ে যাচ্ছে, তারপরে দেখুন ওরা পাবেন না, কিন্তু আপনারা কাজ করবেন। ধরেন বাইরের কাছে আপনি ইনফরমেশন দরকার, বায়ার নাই, ওরে আপনি এত মেসেজ দিচ্ছেন, ও কোনো খবর নাই, আবার এদিকে আপনার যে 3 দিনের টাইমও শেষ হয়ে যাচ্ছে, আপনারা কি করবেন, ওই অবস্থাতে ওটা সাবমিট করে ফেলবেন। বায়ার নাই জন্য যে আপনি বসে থাকবেন যে আরো 2 দিন পরে করি, তাইলে কিন্তু আপনার রেটিং একবারে নামে যাবে। ওকে, আর যে ওর সাথে আপনি কন্ট্যাক্ট করতেছেন এগুলো স্ক্রিনশট রেখে দিবেন,
আপনি সাবমিট করলেন, ও পরে করলো কি, ও ধরেন 7 দিন পরে এসে বললো না আমার কাজ হয় নাই, ও ইয়াতে কমপ্লেন করলো না আমার টাকা রিলিজ করা যাবে না, আমার এটা হয় না। এটা আগে হইতো। এখন হয় কি, যদি বায়ার 72 ঘন্টার মধ্যে কোনো মানে রিপোর্ট না করে তাহলে টাকা অটোমেটিক রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ধরেন ও দেখা গেল 72 ঘন্টার মধ্যে এসে ও দেখতেছে না আমার তো কাজ হয় নাই, ঠিক আছে, তখন আপনি বলবেন যে কাজ হয় নাই মানে কি, ও তো গায়েব, ওর এই ইনফরমেশন আমাকে দেয় নাই, আমি এই যে স্ক্রিনশট নিয়ে রাখছি, তার সাথে যোগাযোগ করছি, এগুলো আপনি ইয়াতে পাঠাবেন, ওদের যে কন্ট্যাক্ট সেন্টার আছে ইয়াতে ফাইবারে, ওখানে পাঠিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আপনি তখন যখন দেখবেন যে মানে নক করলে নড়ে না, তখন আপনারা বেশি বেশি করে মেসেজ দিবেন আর স্ক্রিনশট রাখবেন, বেশি বেশি মেসেজ দিবেন, স্ক্রিনশট রাখবেন। জানেন তো ও নাই, গায়েব। তো এরকম বায়ার যে শুধু নক দিয়ে গায়েব হয়ে যাবে তা না, বায়ার কাজ দিয়েও গায়েব হয়ে যাবে। আর নক দিয়ে গায়েব হয়ে গেছে কেন জানেন, ও আসলে বায়াররা নর্মালি কি করে, একসাথে 5-7-10 জনকে নক দেয়, কারণ ফাইবারে তো আপনার লোকের অভাব নেই। নক দেয়, নক দেওয়ার পরে ধরেন আপনি কম্পিউটারেই বসে আছেন, নকটাও দেখছেন, বললেন আচ্ছা এই আচ্ছা ঠিক আছে, আমি একটু পানি খেয়ে এসে বা একটু চা খেয়ে এসে আমি রিপ্লাই দিচ্ছি। ওই আপনি চা খেয়ে আস্তে আস্তে দেখবেন যে একজনকে কাজ অ্যাসাইন করা শেষ, বুঝছেন। এই জন্য না, আমারটা ছিল কি, আমি 5 মিনিটের মধ্যে ওর রিপ্লাই দিয়েছিলাম। আচ্ছা এরপর আর পাইনি। বা বিষয়টা হচ্ছে, ওর এমনিতে প্রোফাইলে গিয়ে দেখছিলাম মানে এর আগে শুধু একটা কাজ কমপ্লিট করা ছিল। আচ্ছা আচ্ছা এখন মানে এটা ছিল একটু ট্রিকি কাজ ছিল, মানে সেটিংস এর জন্য একটা কাজ ছিল। ওকে। তার কারণে এখন আমার কাছে মনে হচ্ছে যে ও আমার থেকে মানে জিনিসটা কনফার্মেশন নিয়েছে যে আসলে এই কাজটা এভাবে করা যায় কিনা। যখন আমি বলছি যে ঠিক আছে আমি করতে পারবো বিষয়টা, তখন ও শিওর হয়েছে যে না, মানে সিস্টেমের মধ্যে প্রসেসটা আছে, এরপর হয়তো নিজে নিজে করে দিয়েছে বাইরে বিষয়টা, আমার কাছে এরকম মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাক সমস্যা নাই, ও তো একা ক্লায়েন্ট না, ক্লায়েন্ট পাবেন। তবে আপনারা যেটা করবেন, যারা ফাইবার অ্যাকাউন্ট করছেন এবং যাদের হাতে সময় আছে, তারা আল্লাহর বস্তে অনলাইনে থাকবেন, বিশেষ করে রাত 11টা থেকে 3টা পর্যন্ত অনলাইনে থাকবেন। আপনি যত বেশি অনলাইনে থাকবেন তত বেশি আপনার অ্যাকাউন্টের ইমপ্রেশন বাড়তে থাকবে। ইমপ্রেশন বাড়তে থাকলে আপনার অ্যাকাউন্টটা আস্তে আস্তে উপরের দিকে আসতে থাকবে। উপর দিকে আসতে থাকলে কাস্টমারের নলেজে মানে চলে আসবে যে হ্যাঁ আপনি বলে একজন কেউ আছেন। যত বেশি ক্লিক হবে, কারণ আপনাকে কাজ দিল না, আপনার সাথে নকও করলো না, শুধু ক্লিক করে দেখলো, যত বেশি ক্লিক হবে তত ইমপ্রেশন বাড়বে, তত আপনার গিগটা উপরের দিকে আসবে। ওকে, রাত 11টা থেকে 3টা এই সময়টা হচ্ছে একটা টাইম, সেটা হচ্ছে ইউরোপ আমেরিকার ওই টাইমটা। আর একটা হচ্ছে না, রাত 3টা থেকে 11টা হচ্ছে এটা আপনার আমেরিকার টাইম। আর যদি আপনি ইউরোপের টাইম ধরতে চান, ইউকে থেকে শুরু করে আশপাশের ইউরোপের টাইম ধরতে চান, তাহলে ধরবেন হচ্ছে আপনি বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত, এই টাইমটা আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। কারণ ইউকের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে 6 ঘন্টা। এখন অবশ্য সামার ওই 1 ঘন্টা ডে লাইট সেভিং এর জন্য এখন 5 ঘন্টা চলতেছে, বাট হচ্ছে আপনার টাইম হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টা মানে আপনার আমাদের এখানে দুপুর 1টার সময় যখন সকাল 7টা হয় বা এখন 8টা হচ্ছে, তো ওরা 9টা 10টা 11টার দিকে নর্মালি এই নকগুলো করে। তার মানে আপনার বিকাল থেকে 4টার পর থেকে রাত 7টা 8টা পর্যন্ত আপনি মোটামুটি ইউরোপের নকগুলো পাবেন। রাত 11টা থেকে 3টা পাবেন আপনি আমেরিকার গুলা। আবার যদি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওই সাইডটাতে পাইতে চান, তাহলে ধরেন ভোর 4:30 5টা থেকে সকাল 7টার মধ্যে পাবেন। সবই চলবে। তো আমি 3টা রিজনের টাইম মোটামুটি, মানে এটা যে অ্যাকুরেট হবে তা না, আমি বলছি নর্মালি ওরা এই টাইমে রিপ্লাই মানে নকগুলা দেয়। হ্যাঁ, তো আপনি যদি চান এই টাইমগুলোতে অ্যাক্টিভ থাকলে মোটামুটি নক পাবেন। ওরা করে কি, ঢুকে দেখে যে আপনার নামের পাশে সবুজ বাতি জ্বলে কিনা, গ্রিন বাতি থাকলে মানে আপনি অ্যাক্টিভ আছেন, তখন আপনাকে নক দেয়, যখন নাই তখন আর নকই দেয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোবাইল অ্যাপস ওপেন করে বসে থাকলে হবে। আচ্ছা, আমি 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 আপনাদের এটা হচ্ছে আপনাদের ধরেন 0 সেকেন্ড ক্লাস, 3rd 4th 5th, ধরেন এইটা ছাড়া 3টা ক্লাস আপনাদের 0 শেষ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আর একটা ক্লাস আপনার লাস্ট ক্লাস আমাকে মনে করাই দিবেন, ওই একটা ক্লাস। আচ্ছা, আপনাদের ডেস্কের ভিডিওটা আমি দিতে পারতেছি না, কারণ আমার ল্যাপটপের প্রবলেম। আমি দেখি কালকে ল্যাপটপ ঠিক করাবো, আমার ডিসপ্লে চলে গেছে। আর ম্যাকবুকের সমস্যা হলে একটা ডিসপ্লে যদি আপনি চেঞ্জ করতে যান, অনেক টাকা পয়সার ব্যাপার, এবং আমার সময় পাচ্ছি না, আমার শনিবার ছুটি, আজকেও ছুটি নেই। তো আমি দেখি কালকে ঠিক করে আপনার ডেস্কের ভিডিওটা আমি ডিটেল দিব। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার লাস্ট ক্লাসে আমাকে মনে করাই দিবেন
সেটা হলো মার্কেট প্লেস নিয়ে আরো কিছু আমি আপনাদেরকে দিব। আর হচ্ছে আপনাদেরকে কি আমি লিঙ্কডইনের ভিডিওটা দিছিলাম? হ্যাঁ, ইউটিউবে আছে। আপনার লিঙ্কডইনের ভিডিওটা, 2টা ভিডিও আছে। হ্যাঁ, না না, আপডেট বলে কিছু নাই লিঙ্কডইনের, ওটাই। তাহলে লিঙ্কডইনে আছে 2টা ভিডিও। আপনারা বিশেষ করে 2 ঘন্টা সামথিং একটা ভিডিও আছে, বা 1 ঘন্টা 50 মিনিট একটা ভিডিও আছে, এরকম একটা ভিডিও আছে। ওইটা দেখবেন। ওইটা যদি একটু কষ্ট করে 2টা ঘন্টা দেখতে পারেন, আপনার লিঙ্কডইন প্রোফাইল আশা করি মানে পরিপূর্ণভাবে আপনি সেট আপ করে ফেলতে পারবেন। মানে আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি সেট আপ না থাকে, তাহলে আপনি কি করবেন? বলেন আপা, বলেন। আপা কিছু বলবেন? হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি না লিঙ্কডইন প্রোফাইলে আউটসোর্সিং বলে কিছু ঢোকাবেন না। আউটসোর্সিং দরকার নেই, ওটা ঢোকাবেন, ওটা সেকশন আলাদা, আমি বলে দিচ্ছি আপনি। সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমামের লিঙ্কডইন প্রোফাইলে অনেক ইনফরমেশন আছে। কোনো ইনফরমেশনই দেখা যায় ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা যেটা পাই, ইনফরমেশনটা অ্যালাইন করা নাই, মানে ইনফরমেশনটা সঠিকভাবে গুছানো নাই। সবই আছে, সঠিকভাবে গুছানো নাই, যার কারণে হয় কি, আপনি সঠিক জবের নকটা পান না। ঠিক আছে, ধরেন আপনাদের কারো ক্যারিয়ার, আরেকটা জিনিস বলি, আপনার ফাইবার, আপওয়ার্ক এগুলোর থেকে অনেক বড় মার্কেট প্লেস হচ্ছে লিঙ্কডইন। ফাইবার, আপওয়ার্ক দুটা মিলে যদি 20 হয়, লিঙ্কডইন একাই 80। ওকে, এটা কিরকম? এটা ধরেন ফেসবুকের মতো কিছুটা। সোশ্যাল নেটওয়ার্কিং করেন ফেসবুকে, এটা হলো কর্পোরেট নেটওয়ার্কিং করবেন। কর্পোরেট নেটওয়ার্কিং করে যদি আপনি ভালো ভালো ব্যক্তিদের সাথে কানেক্ট হতে পারেন এবং তাদের সাথে যদি আপনি যোগাযোগটা ঠিক মতো রাখতে পারেন। আচ্ছা, আপনার এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করাটা আমি ভিডিও দিয়ে দিব, ওটা দেখে অ্যাড করে নেবেন। ঠিক আছে, ইনফরমেশন তো আমি শেয়ার করে দিছি। আমি এই বাকি সময়টুকু, আপনাদের আর 7-8 মিনিট আছে, বাকি সময়টুকু আমি এটা একটু বলে দিই, কারণ এটাও ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে করা যায়। এখানে কোয়ান্টিটি অ্যাড করা পুরোটাই আলাদা। চার্ট অফ অ্যাকাউন্টে যেমন আপনি আপনার ব্যালেন্স অ্যাড করাটা আমি দেখাই নাই, এখানে আমি প্রোডাক্ট অ্যান্ড কোয়ান্টিটির মানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের কোয়ান্টিটি অ্যাড করাটাও দেখায়, আমি ভিডিও দিয়ে দিব না, আপনি দেখলে বুঝতে পারবেন। যেখানে যেখানে বুঝবেন না, সেখানে সেখানে গ্রুপে প্রশ্ন করবেন, আমি ওখানে অ্যান্সার দিয়ে দিব, অসুবিধা নেই। তারপরে যেটা বুঝবেন না, নেক্সট ক্লাসে আসে শুরুতে আগে এটা বুঝাই দিব। ওকে, আচ্ছা, এখন আপনাদের লিঙ্কডইনটার প্রতি আপনারা একটু গুরুত্ব দেন, এটা হলো আমার অনুরোধ। গুরুত্ব দিবেন কেন? লিঙ্কডইনে আপনি যে ধরনের রিলেশন কর্পোরেট ওয়ার্ল্ডে তৈরি করতে পারবেন, এটা আর কোনো জায়গা দিয়ে সম্ভব না। রাকিব ভাই, আপনি একটু গুরুত্ব দেন। হ্যাঁ, আপনার তো ফাইবারে একটা আসছে, বাট লিঙ্কডইনটাকে যদি আপনি আগামী 6 মাস একটু নার্সিং করেন, আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট কি একদিনে হয়ে যায়? আস্তে আস্তে পোস্ট দেই, গ্রুপ করি, এই করি সেই করি, একটা 6 মাস 1 বছর পর একটা ফেসবুক প্রোফাইল কিন্তু সুন্দর হয়ে যায় আমাদের, তাই না? তারপরে সেটাতে তো লিঙ্কডইন প্রোফাইলটাকেও আপনি ফেসবুকের মতো কর্পোরেট ওয়ার্ল্ডে। এইখানে আমি একটু বলতে চাচ্ছিলাম। জি, বলেন। যে বিষয়টা হচ্ছে লিঙ্কডইনে আমি যতটুকু ঘাটাঘাটি করছি, তাতে দেখা যাচ্ছে যে শুধুমাত্র বুককিপিং নিয়ে কোনো কাজ দেখতেছি না। হয়তো আমার ইউজার গুলো থাকতে পারে বা সার্চার গুলো থাকতে পারে। বিষয়টা হচ্ছে শুধুমাত্র বুককিপিং নিয়ে না, শুধু কুইকলিপস বা জিরো নিয়ে না, খুব কমই আমার কাছে মনে হচ্ছে। হয়তো আমি লিডটা জেনারেট করতে পারছি না বা খুঁজে বের করতে পারছি না। এই বিষয়ে যদি কোনো একটা প্রসেস দেওয়া যায়, আমি সঠিক কাস্টমারটা বা ক্লায়েন্টটা কিভাবে খুঁজে বের করবো, কাকে নক দিব, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলে ভালো হবে। ওকে, রাকিব ভাই যেটা বলছেন এইটা আপনি ঠিক বলছেন। সেটা হলো যে আপনি আসলে ওটা খুঁজে বের করতে পারছেন না। শুধু বুক কিপিং এবং শুধু কুইক বুকস বা শুধু জেরো নিয়ে হাজার হাজার জব আছে লিঙ্কডইনে। শুধু আমরা আমাদের সিস্টেমেটিক প্রসেসটা হয়তো বা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারছি না, যার কারণে আমরা ওই জবগুলো খুঁজে পাচ্ছি না। এবং লিঙ্কডইনে একটা বিষয় আছে কি, লিঙ্কডইনে আপনাকে জব খুঁজতে হয় না, যদি আপনার প্রোফাইল ঠিক থাকে ওই ধরনের জবগুলো অলরেডি আপনার প্রোফাইলে শো করা শুরু করে। আমাদের প্রোফাইল সেটআপে ঝামেলা আছে। আমি একটা জিনিস বলি, ধরেন আপনার চাকরির বয়স 10 বছর, আপনি চাকরি করছেন 5টা, মানে একটা চাকরি আপনি 2 বছর করে করছেন, কোনো অসুবিধা নেই। প্রথম চাকরি করছেন আপনি কাস্টমার কেয়ারে, দ্বিতীয় চাকরি করছেন আপনি কনস্ট্রাকশন ফার্মে,
তৃতীয় চাকরি করছেন আপনি কিসে বলা যায়, ব্যাংকে মনে করেন। চতুর্থ চাকরি করছেন আপনি একটা সফটওয়্যার ফার্মে। আপনার 60 ধরনের জব হয়ে গেল। কিন্তু আপনি যদি 60 ধরনের জব পোস্ট করেন 2 বছর পর পর, আপনার লিঙ্কডইনে আপনি একটা নির্দিষ্ট কোনো কিছুই পাবেন না। এখন বিষয় হলো আপনার জবের ক্যাটাগরি কি। অ্যাকাউন্টেন্ট মনে করেন, বা অ্যাকাউন্টিং নিয়ে আপনার কাজ। আপনি কাস্টমার কেয়ারে চাকরি করছেন, কি করছেন, কাস্টমার সার্ভিস দিচ্ছেন। বাট আপনি কাস্টমার কেয়ারের জবটাকে লিঙ্কডইনে দেখান অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে। কাস্টমার কেয়ারই করছেন, বাট আপনার এক্সপার্টিস কি, আপনি ওখানে অ্যাকাউন্টস মেনটেন করছেন। এখন আপনাকে বলি, আমরা অ্যাকাউন্টেন্ট বলতে বুঝি হেড অ্যাকাউন্টেন্ট, মানে যিনি সব দেখে। অ্যাকাউন্টেন্ট মানে কিন্তু হেড অ্যাকাউন্টেন্ট না। ধরেন আপনি কাস্টমার কেয়ারে কি করছেন, কাস্টমারের কাছ থেকে বিল নিছেন, বা কাস্টমারের কাছে টাকা পয়সা নিছেন, তাই না? ওটা একটা হিসাব রাখছেন না? আপনি তো ছোটখাটো হলে একটা অ্যাকাউন্টেন্সি করছেন, তাই না? আপনি ওইটাকেই একটা অ্যাকাউন্টেন্ট হিসেবে দেখান যে আমি কাস্টমার সার্ভিসে একজন কাস্টমার সার্ভিসেই কাজ করছি, বাট আমি ওখানে ছিলাম কি, অ্যাকাউন্টস মেনটেন করছি। কি করছি, আমি ধরেন ছিলাম কি অ্যাকাউন্টস পেয়েবল দেখছি। অ্যাকাউন্টস পেয়েবল মানে কি, আপনি সাপ্লায়ারকে টাকা দেন, তাই না? অথবা আপনি অ্যাকাউন্টস রিসিভেবল করছেন, আপনি ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিছেন। এটাও কিন্তু অ্যাকাউন্ট। মানে আমরা অ্যাকাউন্টিং বলতে বুঝি আমি অ্যাকাউন্টেন্ট হয়ে যাব, আমার সব অ্যাক্সেস থাকবে, ব্যাপারটা আসলে তা না। আপনি দেখেন আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, আপনার স্পেশালিটি কি, দেখেন অ্যাকাউন্টস পেয়েবল বা অ্যাকাউন্টস রিসিভেবল। ঠিক আছে, এইটুকু দেখান। তাহলে প্রথম জবে আপনি দেখালেন কাস্টমার কেয়ার, দেখালেন আপনি অ্যাকাউন্টেন্ট, কাজ করছেন কি অ্যাকাউন্টস পেয়েবল নিয়ে বা অ্যাকাউন্টস রিসিভেবল নিয়ে। দ্বিতীয় জব কি করছেন, কনস্ট্রাকশন ফার্মে কাজ করছেন। আচ্ছা, সেখানে যদি আপনি অ্যাকাউন্টেন্ট নাও থাকেন, মানুষের সাথে লেনদেন করছেন, তো কিছু না কিছু করছেন, তো আপনি ওখানেও দেখেন আপনি অ্যাকাউন্টেন্ট। ওখানে কি করছেন আপনি, ওখানে ধরেন আপনি করছেন কি, বুক কিপিং করছেন। মানে বুক কিপিং মানে কিন্তু অ্যাকাউন্টেন্ট আর বুক কিপারের মধ্যে কিন্তু তফাৎ আছে। বুক কিপিং মানে হচ্ছে আপনি লেজার মেনটেন করছেন, বুক কিপার মানে আপনি ডাটা এন্ট্রি দিচ্ছেন আর কি। ঠিক আছে, ওইভাবে দেখান যে আমি বুক কিপিং করছি। বুক মানে কি, একটা লেজার। এই বুক কিপিং করা মানে হচ্ছে লেজার, আপনি লেজার গুলো মেনটেন করা, আপনি ওই কাজটা করছেন, এটা দেখান। মানে আপনি আমার ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনি যে আপনার ক্যারিয়ার প্ল্যানটা সাজাবেন না, একমুখী করে সাজাবেন। মানে আপনার যখন টোটাল এক্সপিরিয়েন্স টান দিবে লিঙ্কডইন, তখন যাতে টোটাল এই 10 বছরের এক্সপিরিয়েন্সটা কোনো না কোনো ভাবে অ্যাকাউন্টেন্টে আসে, অ্যাকাউন্টেন্সির ভিতরে আসে। বলেন। এইটা এইটা হচ্ছে একটা ভুল কনসেপ্ট আছে। আপনি যেটা বলছেন এই কনসেপ্টটা একটা ভুল কনসেপ্ট। কেন বলি, অ্যাবাউটে আপনি কারেন্ট যে জব করতেছেন এইটা দিতে হবে, এটা হচ্ছে ভুল কনসেপ্ট। আপনার এখানে দুইটা আছে, একটা হলো আপনার ছবির নিচে যে থাকে না 250 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয় শর্ট করে, এইটা কিভাবে লিখবেন এইটা আমি বলে দিছি ভিডিওতে, আপনারা দেখবেন আজকে ভিডিওটা। এইটার একটা লেখার টেকনিক আছে। ধরেন আপনি এটাতে যেটা করবেন, আপনার যে ক্যারিয়ার, এর ক্যারিয়ার একটা সামারি আপনি আপনার মতো করে লিখবেন একটা ওয়ার্ড ফাইলে, আপনার যা মনে আসে। ইংরেজিতে ভুল আছে, গ্রামেটিক্যাল ভুল আছে, মনে করেন আপনার মনে হচ্ছে, কোনো কিছু কেয়ার করার দরকার নেই, আপনি যেভাবে ইচ্ছা লেখেন, একটা ক্যারিয়ার সামারি লেখেন। আমি প্রথম 2 বছর কি করছি, ওখানে ওখানে আমি কি কি কাজ করছি, প্রথম 2 বছর আমি কাস্টমারের কাজ করছি, ওখানে আমি এই বিল নিছি, এইটা করছি, সেটা করছি। আপনার যেভাবে মনে চায় সেটা, এখন যত বড় হোক, আস্তে আস্তে আপনি লিখতে থাকেন। 2 দিনে লেখেন, 3 দিনে লেখেন। একটা আগে ক্যারিয়ার সামারি লিখবেন, একটা প্যারাগ্রাফ। এই ক্যারিয়ার সামারিতে আপনি সংখ্যা বসাবেন, সংখ্যা সংখ্যা বেশি বসাবেন। সংখ্যাটা কি, 2 বছর জব করছি, এক্সপিরিয়েন্স কত গেল, 2 বছর। আমি ওখানে ধরেন ডেইলি পার ডে আমি ধরেন 200 ডাটা ম্যানেজ করছি, 200 ডাটা সংখ্যা। তারপর আমি রেগুলার ওখানে 50 জন ক্লায়েন্টকে সার্ভিস দিছি, 50 জন ডাটা। ঠিক আছে, এই যে সংখ্যা। তারপর আমি ইয়ারলি এত টাকার কাজ করছি, ইয়ারলি ধরেন আমার বাজেট 10 লাখ টাকা ছিল। এই যে অ্যামাউন্ট গুলা, হ্যাঁ, যখন একটা লাইন কেউ পড়তে যায়, এই অ্যামাউন্ট গুলো মানুষের চোখে বাঁধে। ক্লায়েন্ট যখন আপনার এই 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 ডেসক্রিপশনটা পড়বে, আচ্ছা এতগুলা প্রজেক্ট, এত টাকা, আচ্ছা এরকম সেরকম, এই জিনিসগুলো কিন্তু চোখে পড়ে। আমি অনেক ভালো কাজ পারি, আমি এই পারি সেই পারি, এগুলো আসলে
ওইভাবে এফেক্ট ফেলে না। ওকে, তো ধরেন আপনার বসের সাথে আপনি কথা বলতেছেন, আপনার বস আপনাকে ডেকে বললো আচ্ছা বলেন তো ওই প্রজেক্টটার কি খবর। আপনি বলতেছেন বস প্রজেক্টটা তো ভালোই আছে, চলতেছে কোনো রকম, এই অমুক কথা শোনে না, এইসব সমস্যা। এগুলো কিন্তু বসরা শুনতে পছন্দ করে না। আপনি নিজে আপনার নিজের লাইফে, হ্যাঁ, আপনার অফিসে আপনি, আমি এখন যে কথাটা বলবো এইটা আপনি অ্যাপ্লাই করে দেখবেন, এইটা খুবই কাজে দেবে। কিরকম? ধরেন আপনার বস বলল যে কেমন চলতেছে বা কি হচ্ছে, বললেন বস আমার তো ওই কাজটা মোটামুটি 60% শেষ। বসের মাথায় একটা জিনিস ঢুকলো, 60% ডান, মানে একটা সে অ্যাজাম্পশন পেল, আচ্ছা আমি অলরেডি বাজেটের মধ্যেই আছি, আপনি যে বাজেট বলছেন তার মধ্যেই আছি, তার মানে এটা একটা ইনফরমেশন গেল তার মধ্যে যে হ্যাঁ আমি একটা বাজেট আমার এক্সিট করতেছে না। ঠিক আছে, বাস কিছু প্রবলেম আছে বাট এগুলো আমি সলভ করে ফেলবো, এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই, আর যদি না পারি এটা আমি আপনাকে জানাবো। তার মানে সে একটা দিক থেকে আস্থার জায়গা পাইলো যে আপনি প্রবলেমগুলো আপনি সলভ করার চেষ্টা করতেছেন, যদি এক্সট্রিম কিছু হয় সে আমার কাছে আসবে। ঠিক আছে, এই ধরনের কথাবার্তা যখন আপনি বলবেন দেখবেন আপনার বসের সাথে আপনার খুব বেশি বিষয় নিয়ে কথা বলতে হবে না, সে একটু একটু শুনলেই বুঝতে পারবে যে আপনার মানে টোটাল অবস্থাটা কি। এইভাবে একটু কয়েকদিন বসের সাথে কথা বলে দেখেন আপনার ফিডব্যাক কেমন আছে। ঠিক আছে, তো এখানেও বিষয়টা তাই। আর একটা ব্যাপার বলি, ডেসক্রিপশনে যে বিষয়টা বলি, এটা আমি কোনটা বললাম হচ্ছে আপনার ক্যারিয়ার সামারি। আপনারা যদি কেউ আমার ইয়েরা দেখছেন, কেউ ওই ভিডিওতে আছে, আমার হচ্ছে প্রোফাইলটা, হ্যাঁ, ওই প্রোফাইলটা একটু দেখবেন, যে ওইখানে দেখেন আমি লিখছি কি টোটাল 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আমার কোন এক্সপিরিয়েন্স কি আছে খুব শর্টে লিখছি, জাস্ট বোঝা যাতে যায় যে আমি কি। সেকেন্ড হচ্ছে অ্যাবাউটে যে আছে, আপনি যেটা বললেন যে আমার কারেন্ট জবের ইনফরমেশন, ভুলেও এটা না, অ্যাবাউটটা হচ্ছে এই যে আপনি জব সামারিটা লিখছেন না, আপনার ইচ্ছা মতো লিখছেন, তো এইটাকে আপনি চ্যাট জিপিটিতে দিবেন, দিয়ে বলবেন যে আমাকে লিঙ্কডইনের জন্য এত ক্যারেক্টারের মধ্যে, ওখানে ক্যারেক্টার লেখা আছে কিন্তু 600-1200 ক্যারেক্টার লেখা আছে প্রতিটা সেকশনে, 600 ক্যারেক্টারের মধ্যে একটা সুন্দর জব সামারি লিখে দাও। চ্যাট জিপিটি আপনাকে লিখে দিবে, একটা পছন্দ হবে না বলবেন আরেকটা লিখে দাও, যদি সংখ্যায় বেশি হয় এত ওয়ার্ডের মধ্যে লেখো বা এতটুকুর মধ্যে লেখো। এইভাবে করার পর একটা না একটা আপনার পছন্দ হবে, এবং সেটাতে খেয়াল রাখবেন প্রথম 3 লাইন সংখ্যা কয়টা ওয়ার্ড কয়টা ব্যাপার না, প্রথম 3 লাইন যখন আপনি আপনার কারো প্রোফাইলে ঢোকেন, অ্যাবাউটে দেখবেন প্রথম 3টা লাইন দেখায়, তারপরে আসে কি সি মোর, এই সি মোরে ক্লিক করলে পুরোটা দেখায়। 95% ক্লায়েন্ট আপনার সি মোরে ক্লিক করবে না, এত পড়ার সময় নেই, প্রথম 2-3 লাইন দেখবে। তার মানে আপনার যে মানে ভাইটাল পয়েন্ট, আপনার টোটাল ক্যারিয়ার যে ভাইটাল পয়েন্ট, আপনার যে এক্সপার্টিস, এটা চেষ্টা করবেন প্রথম 2-3 লাইনের মধ্যে বেশি বেশি ঢুকাই দিতে। 3 থেকে 5 সেকেন্ড সময়ে একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলে ক্লিক করে, মানে আপনার সর্বোচ্চ 3 থেকে 5 সেকেন্ড দেখে আপনার প্রোফাইলটা। তো 3 থেকে 5 সেকেন্ড দেখাতে যদি আপনি অ্যাট্রাক্ট করতে না পারেন তাহলে ক্লিকই করবে না। এটা শুধু লিঙ্কডইন প্রোফাইলের ক্ষেত্রে না, সব প্রোফাইলের ক্ষেত্রে তাই। এই যে আপনি যে ফাইবার গিগটা যদি ওইভাবে করতে না পারেন, দেখেই পছন্দ না হলে ক্লিকই করবে না, বুঝছেন? এই জন্য আমরা মনে করি মানুষ তো বুঝবে না, আমি অনেক কিছু লিখে দিই যে ভাই আমি এটা সেটা এমুক তমুক, এত কিছু ভাই কেউ পড়ে না। আপনাকে কি বলছি, ওই যে সি মোড়ের আগে আপনার ভাইটাল ইনফরমেশন থাকতে হবে, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলা হচ্ছে আমি ওই 1 ঘন্টা 50 মিনিটের ভিডিও, এটা যদি দেখেন আপনার লিঙ্কডইন প্রোফাইল দাঁড়াবে ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, তো এটা একটু কষ্ট করে দেখে করেন। আমার 2টা ভিডিও আছে, একটা আছে কোরাস্টাসের ক্লাস নাও, আর একটা আছে হচ্ছে এই ট্রেন্ডআপের ক্লাস নাও। আপনি কোরাস্টাসের ক্লাসটা দেখবেন, ওদের সময় বেশি পাইছিলাম তো, ওদেরটা সুন্দর করে বলা আছে। 2টার মধ্যে একটা ভিডিও দেখবেন, 2টাই দেখবেন, তবে কোরাস্টাসটা বেশি দেখবেন, আশা করি এটা পারবেন। তো এই আর হচ্ছে আপনাদের এখানে প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করা এবং প্রোডাক্ট এন্ড সার্ভিসের যে ব্যালেন্স কয়টা দিলেন, এটা কিন্তু আলাদা আলাদা ভাবে করতে হয় জেরোতে। যেমন চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করছেন, চার্ট অফ অ্যাকাউন্টের ব্যালেন্স দিব আমরা পরে, এটা কনভার্সন ব্যালেন্সের মাধ্যমে করতে হয়, এটা নেক্সট ক্লাসে আমি সরাসরি দেখাবো, এটা ভিডিও দিব না, বাট এইটার ভিডিও দিব আমি, প্রোডাক্ট এন্ড সার্ভিস আপনি কিভাবে অ্যাড করবেন এই ডাটাগুলো দিয়েই করা আছে ভিডিওটা, এটা দেখে আপনারা করবেন। হইলে হইলো, না হইলে গ্রুপে বলবেন, তারপরও না হলে নেক্সট ক্লাসে যদি দেখি যে বেশিরভাগেরই হয় নাই, শুরুতে আগে এটা দিয়েই শুরু করুন। কোনো অসুবিধা আছে বলেন? অনলাইনে যারা আছেন ভাই ঠিক আছে কি চলবে?
ওকে, আচ্ছা ভিডিওটা আমি দেখি রাতেই দিব, ভিডিওটা আমার করাই আছে, আমি জাস্ট আপনাদেরকে পাঠিয়ে দিব, ইনফরমেশনগুলো পাইছেন। আর লিঙ্কডইনটা আপা শুনেন, লিঙ্কডইনটা না আপনারা শুরু করেন, লিঙ্কডইনটা 2 ঘন্টার ভিডিও দেখে লিঙ্কডইনটা মানে ফেসবুক বললো না ফেসবুক প্রোফাইলটা একদিনে হয় না, লিঙ্কডইনটাও একদিনে হবে না, এটা আস্তে আস্তে আগামী 1-2 সপ্তাহ প্রোফাইলটা রেডি করেন। এরপরে ধরেন আপনি একটা কানেকশন দরকার আপনার, ও আচ্ছা রাকিব ভাইয়ের বিষয়টা তো আমি আসি নাই, রাকিব ভাইয়ের বিষয়টা বলি। কানেকশন যে বিষয়টা আপনার, ধরেন একটা কোম্পানির সিএফও কে আপনার দরকার, সিএফও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, যে আপনাকে এই ধরনের একটা কাজ দিতে পারবে। হ্যাঁ, আরেকটা ব্যাপার বলি তার আগে, সেটা হলো আপনারা কুইক বুকস এবং জেরো শিখতেছেন, তার মানে এই না দুনিয়ার সব কাজ আপনাকে কুইক বুকস আর জেরো দিয়েই করতে হবে। ঠিক আছে, আমি কুইক বুকস আর জেরো শিখছি, পেরোল শিখছি, আমি কাজ করি একটা কোম্পানিতে পেরোল ম্যানেজার হিসেবে, আমার সফটওয়্যার কিন্তু টোটালি আলাদা। আপনারা ইউটিউবে বা ইয়েতে সার্চ করে দেখবেন ইক্লিপস বলে একটা সফটওয়্যার আছে, ECLIPSE, ইক্লিপস রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট। আমি যে কাজ করি এই রিক্রুটমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে রিক্রুটমেন্ট পেরোলের সফটওয়্যার। এবং আমাদের যে অ্যাকাউন্টেন্টরা যে কাজ করে সেটা কিন্তু ক্লাউড অ্যাকাউন্টেন্ট, সেটার নাম হচ্ছে সেইজ, SAG, সেইজ। হ্যাঁ, তো ধরেন যে আপনার এই ধরনের যে সফটওয়্যারগুলো আছে, এই সফটওয়্যারগুলো আমি কি ওইগুলো আগে থেকে শিখে গেছি? আমার একটা বেসিক ধারণা ছিল, কুইক বুক জেরো করার পরে আমি বুঝতে পারতাম যে হ্যাঁ একটা আছে কুইক বুকসের ডান পাশে, আর একটা আছে জেরোর বাম পাশে, একটা আছে এখানে, একটা আছে সেখানে, জিনিস বেসিক কিন্তু এক, হয়তো বা করতে হতে পারে ডান বাম করে। তো আপনার যদি এমন মনে হয় যে না আমি কুইক বুক আর জেরো ছাড়া আর কিছু করবো না, তাহলে কিন্তু হবে না, অন্যগুলোও আপনাকে ডান বাম করে একটু দেখতে হবে যে হ্যাঁ ও আচ্ছা এটা এইভাবেই হয়, তাহলে আপনি কাজ পাবেন বেশি। আচ্ছা এরপরে আসেন যে আপনি একজনকে কানেক্ট করবেন, আপনার একটা লোক, আপনার ইউরোপের একজন কোম্পানির একটা কাকে দরকার, একটা সিএফও কে দরকার। আপনাকে যদি আমি এটা করতে পারতাম ভালো হতো, লিড জেনারেশন বলে একটা বিষয় আছে, দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে লিড কিভাবে জেনারেট করতে হয়। মানে ধরেন আপনার একটা কোম্পানির সিওর ইমেল এবং ফোন নাম্বার দরকার, আপনার সার্চ করে দেখবেন লিড জেনারেশন, লিড জেনারেশন বলে, ওনার ইমেল এবং ফোন নাম্বারটা আপনার কালেক্ট করতে পারবেন গুগলের থ্রুতে। কালেক্ট করলেন, করার পর এখন তার সাথে আপনি যোগাযোগ করবেন লিঙ্কডইনে, মনে করেন তাকে লিঙ্কডইনে সার্চ করে দেখছেন সে আছে, এখন তাকে যদি আপনি অ্যাড রিকোয়েস্ট পাঠান আপনাকে গুনবেই না, কারণ তার মধ্যে তারা এসব আপনাকে দেখার মতো সময় নেই। এটা ধরেন বাংলা ভাষায় যদি বলি যে একটা ছেলে একটা মেয়েকে যদি প্রথম দেখাতেই বলে যে তোমাকে আমি বিয়ে করতে চাই, তাহলে ওই মেয়েকে রাজি হবে? চিনি না ম্যাডাম তোমাকে, তোমাকে আমি করতে বিয়ে করবো, বুঝছেন না বিষয়টা? এইরকম কাস্টমারের সাথে, মানে এই যে ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের সাথে প্রেম করতে হবে, ওর সাথে প্রেম করতে গেলে ওটা কি করতে হবে, এগুলো স্টেপ আছে। যেমন মনে করেন আপনি ওকে খুঁজে বের করছেন, ঠিক আছে, খুঁজে বের করছেন, এখন প্রথম দিনই আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন, মেসেজ পাঠিয়ে দিলেন, ও আপনি কোনো খুলে দেখবেন না, ওটা কি করতে হবে, ওকে ওর পোস্টে আগে প্রথমে আপনাকে লাইক করতে হবে, ওর প্রোফাইলটা সপ্তাহে 2 দিন ভিজিট করতে হবে। ইয়াতে কি হয়, কি বলে লিঙ্কডইনে কি হয়, একটা প্রোফাইল ভিজিট করলে কিন্তু নোটিফিকেশন শো করে যে অমুক আপনার প্রোফাইলটা ভিজিট করছে, তাই না? আপনি যখন সপ্তাহে 2 দিন ওর প্রোফাইলটা একবার করে দেখবেন, ও কিন্তু নোটিফিকেশন দেখবে আচ্ছা এই লোকটা মাঝে মাঝে আমাকে দেখে, ঠিক আছে। এইভাবে দেখতে দেখতে আপনি কি করবেন, ওর প্রোফাইলে একদিন একটা লাইক করে দিবেন, মাঝে মধ্যে ওর প্রোফাইল দেখেন, মাঝে মধ্যে একটু করে লাইক করেন, ও তো আপনার টার্গেট, তাই না? ওর কাছ থেকে আপনার কাজ নিতে হবে। এরকম লাইক কমেন্ট কিছুদিন করলেন, তাতে কি হবে জানেন, আপনার যে প্রোফাইলটা এটা ওর পরিচিত হয়ে যাবে, এই লোকটা আমার প্রোফাইল ভিজিটও করে, আমাকে মাঝে মধ্যে লাইক করে। কমেন্ট করবেন কিভাবে, দেখবেন এই সব লোক মাঝে মাঝে কিছু অ্যানালিটিক্যাল পোস্ট করে, সুন্দর সুন্দর কিছু পোস্ট করে। হ্যাঁ, এই পোস্টার আপনি একটা রিভিউ নেবেন, রিভিউ আপনাকে কষ্ট করে বানাইতে হবে না, ওই পোস্টটা কপি করে চ্যাট জিপিটি দিয়ে ওরা বলবেন যে এটা একটা সুন্দর একটা রিভিউ লিখে দাও আমাকে, ছোট করে সুন্দর একটা রিভিউ লিখে দিবে, ঠিক আছে। যখন আপনি এই রিভিউ একটা তাকে কমেন্টে দিবেন, মানে সে আস্তে আস্তে পরিচিত হওয়ার পর সে কিন্তু আপনার রিভিউটা পড়ে দেখবে যে আমার এই পোস্টার এগেনস্টে সে একটা আমাকে রিভিউ দিছে। এইরকম কিছুদিন করার পরে দেখবেন যে ওই লোকটা, মানে আপনি তার কাছে পরিচিত হয়ে গেছেন, তখন যদি আপনি তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠান সে তখন অ্যাকসেপ্ট করবে। গণহারে কানেকশন রিকোয়েস্ট পাঠালে কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে। তাহলে কি হলো, আপনি গণহারে সবাইকে অ্যাকসেপ্ট, মানে কানেকশন রিকোয়েস্ট না পাঠিয়ে আপনাকে যার প্রয়োজন, মানে যাকে আপনার প্রয়োজন তাকে আস্তে আস্তে এইভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠান। এটা গেল, যখন কানেক্ট হয়ে গেল
তখন আপনি পোস্ট করেন আপনার নিজের অ্যাকাউন্ট থেকে যে আপনি অ্যাকাউন্টিং নিয়ে কি কি জানেন। এইভাবে একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি হতে গেলে আপনার 6 মাস থেকে 1 বছর সময় লাগবে, পটেনশিয়াল ক্লায়েন্ট সহ আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে গেলে। আপনি অ্যাকাউন্টিং নিয়ে কি কি জানেন, প্রতিদিন একটা পোস্ট দিবেন, প্রতিদিন। এগুলো আপনাকে নিজে এত চিন্তা করতে হবে না, চ্যাট জিপিটি কে লিখবেন যে আমি অ্যাকাউন্টিং এর এই বিষয় নিয়ে একটা লিঙ্কডইন পোস্ট দিতে চাই, দাও, সে দিবে। পছন্দ হবে না আবার নিবেন, পছন্দ হবে না নিজে কিছু এডিট করবেন, পছন্দ হবে না কিছু আইডিয়া নেবেন গুগল থেকে, নিয়ে ওকে বলবেন যে এই আইডিয়াটা অ্যাড করো, ও আপনাকে সব অ্যাড করে দিবে, সুন্দর করে একটা পোস্ট দিবেন। তখন কি হবে, সে যখন আপনার কানেকশনে থাকবে তখন আপনার যে পোস্টগুলা এগুলো তার কাছে নোটিফিকেশনে যাবে, মানে আপনি অ্যাকাউন্টিং নিয়ে কি কি পারেন এগুলো সে জানবে। এরপরে যদি তাকে কোনো এক সময় প্রপোজাল দেন যে আচ্ছা তোমার তো কোম্পানি এই বিষয়, তার কোম্পানি সম্পর্কে একটু খোঁজ খবর নিন, গুগলে তো আছেই, তোমার এই কোম্পানি এই বিষয়ে আমি এই কাজ করতে পারবো, তোমার কাছে এরকম কোনো অপরচুনিটি আছে কিনা, বা এরকম কাজের ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি, তখন দেখবেন সে আপনার রিপ্লাই দিচ্ছে। ওকে, তো এইরকম যদি ধরেন আপনাদের 50টা লোকের পিছনে আপনি যদি আগামী 6 মাস 1 বছর লেগে থাকেন, 50টা লোকের পিছনে যদি আপনি লেগে থাকেন, আপনার দিনের সময় দিতে হবে 1.5 থেকে 2 ঘন্টা। আর 2 ঘন্টা সময় আপনাকে বের করতে হবে যদি আপনি কাজ করতে চান। 50টা লোকের মধ্যে যদি 5টা লোক আপনাকে কাজ দেয়, আপনি বাংলাদেশের টাকা শেষ করতে পারবেন না যদি 5টা লোক কাজ দেয়। তো এই জন্য আমি বলি কি, আপনি ফাইবারে যাবেন, কাজ করায় বলবে, ফাইবার বলবে আমাকে টাকা দাও বা টাকার ভাগ দাও, তারপর টাকা নাও। আপওয়ার্কে যাবেন, বলেন। হ্যাঁ, এই কোম্পানিগুলো আপনি লিঙ্কডইনে পাবেন। এখন আপনাকে বলি বাংলাদেশে আমার প্রোফাইলে কি হয়, আমার প্রোফাইলে আমি কোনো জব সার্চ করি না, আমার প্রোফাইলে জবগুলো অটোমেটিক্যালি আমাকে নোটিফিকেশন দিতে থাকে। এর কারণ কি, এর কারণ হচ্ছে আমার যে ক্যারিয়ারটা পুরোটা এক্সপিরিয়েন্সটা পুরোটা এক লাইনে অ্যালাইন করা। মানে আমার যে 12 বছরের এক্সপিরিয়েন্স, এই 12 বছরের এক্সপিরিয়েন্সটা আমার এক ধরনের এক্সপিরিয়েন্স, টোটাল একটা এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হয়, যার কারণে ওই ধরনের জবগুলো আমার কাছে নোটিফিকেশন আসতে থাকে। আপনি যেটা করবেন, আপনার প্রোফাইলটা যখন আপনি সাজাবেন, আগামী 7 দিন সময় দেন। এতদিন যখন কিছু হয় নাই, 7 দিন আর এমন কিছু হয়ে যাবে না। 7 দিন সময় দিয়ে আপনি এক লাইনে আপনার প্রোফাইলটা সাজান, তারপর 2-4 দিন সময় দেন, 1 সপ্তাহ সময় দেন, দেখেন ওই লাইনে সব জব আপনার কাছে আসা শুরু করবে। গেল। সেকেন্ড হচ্ছে আপনি জব সার্চ করবেন কি করে, এটা একদম ডিটেল আমার ভিডিওতে বলা আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। সেকেন্ড হচ্ছে আপনার যদি ধরেন আপনাকে জব সার্চ করা শেখেন, আগে শেখা হয়ে গেলে লিঙ্কডইনে 2টা পেইড জিনিস আছে, পেইড সার্ভিস নিতে হয়। একটা হলো লিঙ্কডইন হেল্পার বলে একটাকে, আর একটা বলে সেলস নেভিগেটর। সেলস নেভিগেটর 1 মাসের জন্য ফ্রি পাওয়া যায়, বাট কার্ড অ্যাড করতে হয়। আর পরিচিত কারো একটা কার্ড অ্যাড করলেন, ক্রেডিট কার্ড অ্যাড করলেন, আর 1 মাস হওয়ার আগে কার্ডটা খুলে ফেললেন, তাহলে টাকা কাটবে না। ওকে, আর যদি ডলার অ্যাকাউন্ট না থাকে তাহলে তো চেষ্টা করে লাভ নেই, কাটবে, ওটা টাকা কাটতে পারবে না, বাট একটা কার্ড অ্যাড করতে হয়। আর সেকেন্ড হচ্ছে আপনার লিঙ্কডইন হেল্পার, এটা পাওয়া যায় 15 দিনের জন্য। ঠিক আছে, আপনি এটা নেবেন কখন, আপনি এটা নেবেন হচ্ছে ধরেন আগামী 6 মাস পরে, ফ্রি পাবেন তো 1 মাসের জন্য, এটা নেবেন 6 মাস পরে। আগে আপনার প্রোফাইল রেডি করবেন, আগে আপনি পটেনশিয়াল কাস্টমারগুলোকে আস্তে আস্তে একটা লাইনে নিয়ে আসবেন, টুকটাক ঘুরে ঘুরে। এরপর আপনি অ্যাড করবেন হচ্ছে সেলস নেভিগেটর। সেলস নেভিগেটর কি, সেলস নেভিগেটর হচ্ছে অ্যাডিশনাল মানে অ্যাডভান্স সার্চ অপশন। আপনি নর্মালি সার্চ করলে হয়তো কানেকশনটা খুঁজে পান, কানেকশনের সেকেন্ড কানেকশন মানে ওই কানেকশনের যে কানেকশন তাদেরকে খুঁজে পান, বাট সেলস নেভিগেটর যদি আপনি 1 মাসের জন্য অ্যাড করেন, করে যদি আপনি সার্চ করেন কি টাইপের কোম্পানি, কোন পজিশন, এরিয়া কোনটা, পৃথিবীর কোন এরিয়াতে খুঁজতেছেন, এই থেকে শুরু করে কত সাইজের কোম্পানি, কি ধরনের কাজ করে, একদম মানে 30 থেকে 35 ধরনের সার্চ করা যায়। এগুলো ফিল্টার করে আপনি সার্চ করলে আপনার পছন্দ মতো কোম্পানিগুলো পাবেন তো নাকি? 35টা ফিল্টার দিলে আপনার পছন্দের কোম্পানি পাবেন না? পাবেন। এখন ধরেন আপনার পছন্দের কোম্পানি দেখাচ্ছে 200, একদম অ্যাকুরেট 200 কোম্পানি। 200 কোম্পানি কিন্তু কম না। আপনি কি করবেন, এই সেলস নেভিগেটর দিয়ে যে 200 কোম্পানি পেলেন, এই 200 কোম্পানি আপনি ডাউনলোড করে রাখবেন বা ডাটাবেস তৈরি করবেন। এই 200 কোম্পানি নিয়েই আগামী 6 মাস কাজ করবেন, আপনার তো টাকা দিয়ে এটা কেনার দরকার হচ্ছে না। ওকে, আর একটা লিঙ্কডইন হেল্পার বললাম 15 দিন। এই 15 দিন এই লিঙ্কডইন হেল্পার কি করে জানেন, আপনি ধরেন একজনকে মেসেজ দিবেন, একটা ফার্স্ট মেসেজ কি যাবে লিখে, ও একটা মেসেজ দিবে, সেকেন্ড মেসেজ কি যাবে এটা আপনি সেট করে দিতে পারবেন প্রিলোডেড, থার্ড মেসেজ কি যাবে, তাকে কি অ্যাটাচমেন্ট পাঠাবেন, এগুলো আপনি সেট করে দিতে পারবেন। সেট করে দিয়ে যখন আপনি
এগুলো আপনি প্রায় 20 থেকে 25 জনের ক্যাটাগরি করে সেট করে দিতে পারবেন। আপনার 200-র মধ্যে ধরেন 10 জনকে আপনি এই টাইপের ক্যাটাগরিতে, ওই টাইপের ক্যাটাগরিতে, এগুলো তো ডাটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে আপনার, না হলে তো আপনি পারবেন না। মানে আমাদের ম্যাক্সিমাম ঘরে বসে মানে ফ্রি সবকিছু পাইতে চায়, এটা তো হবে না। ডাটা অ্যানালাইসিস করে আপনি ওইভাবে সেট করে দিয়ে রাখবেন, সে রিপ্লাই দিলে অটোমেটিক রিপ্লাই যাবে। আপনি ঘুমায় আছেন, আপনার কিন্তু কাজ চলতেছে, তো এইটা করবেন আপনি 15 দিনের জন্য ফ্রি। তা আপনি যখন মোটামুটি পটেনশিয়াল কাস্টমার পায় ডাটাবেস রেডি করবেন, তারপরে এই কাজটা করলে হবে না। এখন কেউ যদি পেইড নিয়ে করতে চায়, পেইড আসলে এগুলো কোম্পানির জন্য, আপনার ব্যক্তিগতভাবে পেইড নিয়ে লাভ নেই। মানে এত টাকা খরচ, প্রতি মাসে আপনার 5 থেকে 7 হাজার টাকা খরচ হবে, এত টাকা খরচ তো আপনার করা যাবে না। আপনি যদি 200 কোম্পানির ডাটা নিয়ে 15 দিন ধরে যদি তাদেরকে গুতাগুতি করেন, সেই ডাটা মানে তাদের রিপ্লাই দিয়ে তাদেরকে নিয়ে নার্সিং করতেই তো আপনি সময় পাবেন না, বুঝছেন? বলেন। কোথা থেকে রেসপন্স আসে নাই? না না, অ্যাকাউন্ট রেসপন্স না আসলে তো আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেওয়ার কথা না। আমি জীবনে বহুত কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছি যেগুলো অ্যাকসেপ্ট হয় নাই, আমার অ্যাকাউন্ট তো রেস্ট্রিক্টেড হয় নাই। এটার অন্য কোনো কারণ আছে, আমি আপনাকে বলি। কানেকশন রিকোয়েস্ট আপনার লিমিট আছে, কিন্তু কানেকশন রিকোয়েস্টের লিমিট আছে, লিমিট শেষ হয়ে গেলে আপনাকে বলবে যে না আপনার আর লিমিট নাই। সে অ্যাকসেপ্ট করলো কি করলো না সেটার উপর ডিপেন্ড করে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে, এটা কাহিনী না। এখানে অন্য কোনো বিষয় আছে। আপনার ফ্রিতে 1 সপ্তাহে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন খুব সম্ভবত 50টা, আমার যতদূর মনে পড়ে। 50টা 1 সপ্তাহ হয়ে গেলে, বা 100টা মনে হয় থাকে, 100টা হয়ে গেলে আপনার কানেকশন রিকোয়েস্ট দিতে পারবেন না। বলবে আপনাকে, সরি 1 মাসে মনে হয় 100টা কি 150টা থাকে, সরি। তো 1 মাসের কোটা পূরণ হয়ে গেলে আপনাকে বলবে যে এই মাসে তুমি আর দিতে পারবে না, নেক্সট মাসে। কোটা পূরণ হয়ে গেছে, আপনার দেওয়া শেষ, নেক্সট অ্যাকসেপ্ট না করলে আপনার অ্যাকাউন্ট কেন রেস্ট্রিক্টেড হবে? এটা তো বোঝার উপায় আছে, ওনার অ্যাকাউন্টটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। আপনি যে প্রবলেমের কথা বলতেছেন, এই কাজটা আমি প্রতিদিন করছি আগে, আমার তো কোনোদিন কিছু হয়নি, বা এরকম কোনো কিছু আমি আগে শুনিও নাই যে এই রেস্ট মানে কানেকশন পাঠানোর জন্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে। এখন এমন হইতে পারে, এটা আমি শিওর না, এটা আমি জাস্ট ধারণা করে বলতেছি, এমন হইতে পারে ধরেন আপনি এমন কাউকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন যে হয়তো বা মনে করছে যে আমাকে কেন রিকোয়েস্ট পাঠায়, কমপ্লেন করতে পারে, এটা হইতে পারে। এখন ধরেন সে যে কমপ্লেন করছে, সে কমপ্লেনের হয়তো সত্যতাও আছে, ভাই আমাকে চিনে না, হুদে আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে বারবার। এখন এখন ধরেন যে আপনার যুক্তিসঙ্গত অনেক কিছুই না, কিন্তু তারপরে যেমন ফাইবারে আপনাকে কি বলছি, এখানকার ওয়াইফাই তো কানেক্ট করবেন না, আমার অ্যাকাউন্ট আমার ডিভাইস থেকে আমি কানেক্ট করতেছি, এটা ও রেস্ট্রিক্ট করে যুক্তিসঙ্গত হলো? যুক্তিসঙ্গত অনেক কিছুই না, কিন্তু এখন এটা হয়ে যাচ্ছে, কি করবেন বলেন? আচ্ছা যাই হোক, আজকের ক্লাস শেষ করি, আমি এটা ভিডিওতে দিয়ে দিচ্ছি, অনলাইনে যারা আছেন ধন্যবাদ। শেষে যতটুকু বলছি এতটুকু যদি কেউ ফলো করেন, আশা করি রেজাল্ট পাবেন, আশা করি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এই ভিডিওটা